হ্যালো ডিয়ার স্টুডেন্টস, C12 2024-25 ব্যাচে তোমাদের সবাইকে স্বাগত, সবাইকে ওয়েলকাম জানাই। তোমাদের অসংখ্য ধন্যবাদ আমাদের উপরে ভরসা রাখার জন্য, বগ্নিশ্রীর উপরে ভরসা রাখার জন্য, তোমাদের এই এনকেডি স্যারের উপরে ভরসা রাখার জন্য। এবং তোমাদের শুধু নয়, তোমাদের অভিভাবক অভিভাবিকাদেরও আমরা ধন্যবাদ জানাই। ওনারাও আমাদের উপরে ভরসা রেখে তোমাদের আমাদের কাছে পড়ার সুযোগ করে দিয়েছেন, তার জন্য অসংখ্য ধন্যবাদ। তো অবশ্যই তোমরা আমার উপরে বিশ্বাস রেখেছো, বঙ্গমিস্ত্রির উপরে বিশ্বাস রেখেছো, বঙ্গমিস্ত্রি টিমের উপরে বিশ্বাস রেখেছো। আমরা সেই বিশ্বাসে যথাযোগ্য সম্মান দেব। সারা বছর তোমাদের আমাদের অফলাইন স্টুডেন্টরা যেরকম গাইডেন্স পায়, যেভাবে তাদের আমি গাইড করি, সেই রকম ভাবে তোমাদের আমি গাইড করার চেষ্টা করব আমার দিক থেকে বেস্ট দিয়ে। তো ক্লাস তো শুরু হবে। আজকে ফার্স্ট ক্লাস সলিড স্টেট চ্যাপ্টারটা শুরু হবে। তার আগে তোমাদের ইন্ট্রো ভিডিও একটা রয়েছে, উপরে দেখেছো। তো ইন্ট্রো ভিডিওতে আমি কিছু গুরুত্বপূর্ণ জিনিস ডিসকাস করেছি, যারা দেখোনি অবশ্যই দেখে নেবে, অনেকে স্কিপ করে যায়। তাই আমি এখানে দু একটা গুরুত্বপূর্ণ কথা আমি আরেকবার এখানে রিপিট করে দিচ্ছি। দরকার হলে তুমি এটাকে স্কিপ করতে পারো, তুমি 2x স্পিডে এটাকে দেখে নিতে পারো। আরেকটা কথা তোমাদের অবশ্যই বলবো, তোমরা অনলাইনে পড়াশোনা করছো, আমার থেকে একটু দূরে রয়েছো, তার মানে এই নয় যে তোমাদের সঙ্গে আমার কানেকশন থাকবে না, অবশ্যই থাকবে। আমি মাঝে মাঝে তোমাদের সঙ্গে ভিডিও কনফারেন্স করব, তোমাদের সঙ্গে গুগল মিটে কথা বলবো, এবং তার সঙ্গে সঙ্গে ফোন লাইন তো আমাদের হেল্পলাইন নাম্বার তো খোলা রয়েছে, তোমাদের সঙ্গে কথা বলবো। সুতরাং এরকম ভাববে না যে তোমরা দূরে রয়েছো বলে তোমাদের সঙ্গে আমার কানেকশন বা দূরত্ব সেই রকম অ্যাজ ইউজুয়াল থাকবে, এরকম নয়। তোমাদের সুবিধা অসুবিধা সারা বছর জুড়ে কি সুবিধা হচ্ছে কি অসুবিধা হচ্ছে, সেগুলো সবই আমরা রিজলভ করার চেষ্টা করব। আর আর যে সকল গুরুত্বপূর্ণ কথা ক্লাস শুরুর আগে জানা দরকার, সেটা হচ্ছে আহ, যখন তোমরা ক্লাসটা শুরু করবে, ফার্স্ট চ্যাপ্টার থেকে আমরা শুরু করছি, প্রথমে ফিজিক্যাল কেমিস্ট্রি করাচ্ছি। সবসময়ের জন্য খেয়াল রাখবে যে যেদিন যেই পড়াটা আমি আপলোড করব, সেই পড়াটাকে তোমরা চেষ্টা করবে দুদিনের মধ্যে, একদিন থেকে দুদিনের মধ্যে ওইটাকে পুরোপুরি কমপ্লিট করে নেওয়া। পড়া যখন শুরু করবে তখন এই রকম ভাবে যখন একটা ভিডিও আপলোড করে দেবো, তুমি যখন ওই ভিডিওটা দেখতে শুরু করবে, ভিডিওটা দেখার সময় তুমি পাশে বইটা অবশ্যই তার সঙ্গে সঙ্গে তোমাকে খাতাটাও খুলে রাখতে হবে। যখন তুমি ক্লাসটা শুরু করবে, তুমি ল্যাপটপে দেখো বা তুমি মোবাইল স্ক্রিনে দেখো, যেখানেই দেখো না কেন, আগে যখন ক্লাস, ধরো একটা ক্লাস 1 ঘন্টার এভারেজ, আমরা 1 ঘন্টার ক্লাস নিয়ে চলছি, ক্লাসটা যখন চলবে তখন তুমি বইও দেখবে না, আর খাতাটা পাশে রাখবে, পেন খাতাটা রাখবে, যদি কিছু নোট করার তো করতে পারো। তবে আমি সাজেস্ট করব, যখন তুমি মোবাইলে ভিডিওটা দেখছো, আগে পুরোটা আগে দেখে নেবে, পুরো ভিডিওটা আগে দেখে নেবে। তুমি তো পিডিএফও পেয়ে যাচ্ছ, পিডিএফ বা পরে দেখে হয়তো নোট হিসাবে এখানে মোবাইলের মধ্যে খুলবে, পিডিএফ হিসাবে হয়তো সেটা ওপেন হবে না, কিন্তু মোবাইলের মধ্যে থাকবে এই সকল জিনিসগুলো, এই সকল পড়াগুলো কিন্তু তোমার মোবাইলে থাকবে। এটা তুমি যে কোনো সময় খুলতে পারবে। সুতরাং যখন তুমি ক্লাসটা দেখবে, তখন হচ্ছে অ্যাট দ্য সেম টাইম তুমি কিন্তু নোট না বানালেও চলবে। ক্লাসটা যখন তুমি মোবাইলে বা ল্যাপটপে দেখবে, সেই সময় তোমার ফোকাসটা যেন ওই মোবাইল বা হচ্ছে ওই ল্যাপটপের দিকে থাকে, অর্থাৎ ক্লাসের প্রতি পুরো ডেডিকেটেড হয়ে, ক্লাসের প্রতি পুরো ফোকাসড হয়ে তুমি ক্লাসটা করবে। অ্যাট দ্য সেম টাইম তুমি যদি পারো, অনেকের এই ক্রিয়েটিভিটিটা থাকে না যে শুনছি, বুঝতেও পারছি এবং তার সঙ্গে সঙ্গে নোটও করতে যাচ্ছি, করলে ভালো, খুব ভালো। আর না হলে তোমাকে বলবো যে ওই সময় কিন্তু একেবারে তুমি বইটা দেখবে না, যে তুমি ভিডিও দেখছো তার সঙ্গে সঙ্গে বই দেখছো, তাহলে কিন্তু অনেকটা টাইম চলে যাবে। আগে 1 ঘন্টার ভিডিও তুমি দেখে নাও, তারপরে তোমার যদি মনে হয় যে কিছু ভিডিও দেখতে দেখতে কিছু কিছু ইম্পর্টেন্ট কথা যেগুলো স্যার লেখেননি, কিন্তু এখানে ইম্পর্টেন্ট কথা যেটা নোট করে রাখা দরকার, সেটা তুমি নোট করে রাখতে পারো। তারপরে যখন এই পড়াটা কমপ্লিট হয়ে যাবে, তখন তুমি এই সকল জিনিসগুলো তোমার কপিতে কিন্তু নোট করে নেবে। কপিতে যদি তুমি নোট না করো, তাহলে কিন্তু পরবর্তীকালে তোমার সমস্যা হবে। এই যে জিনিসগুলো যেগুলো এখানে লেখা থাকবে, এগুলো তোমার শর্ট নোট হিসাবে ইউজ করবে। তুমি যখন টেস্টের এক্সাম দেবে বা কোনো কম্পিটিটিভ এক্সাম দেবে, বা তুমি যখন ফাইনাল এক্সাম দেবে, ফাইনাল এক্সামের আগে দেখো, তোমরা জানো যে পরীক্ষার মাঝে মাঝে কিন্তু অতটা বেশি ছুটি থাকে না, টেস্টের আগেও অতটা বেশি তুমি টাইম পাও না। সেই সময় একটা চ্যাপ্টারকে রিভিশন করতে কিন্তু তুমি যদি শর্ট নোট না বানাও, অনেকটা টাইম চলে যাবে। সুতরাং শর্ট নোট অবশ্যই তোমাকে বানাতে হবে, যেগুলো আমি লিখে দেবো। সেই সকল জিনিসগুলোকে খাতায় সুন্দর করে পরপর পরপর করে লিখে রাখবে, স্পেস দিয়ে দিয়ে লিখবে, যাতে পরে যদি কিছু অ্যাড করার থাকে তাহলে জিনিসগুলো অ্যাড করতে পারো। তো এইভাবে তুমি যদি সুন্দর করে নোটটাকে যদি রেডি করো, তাহলে এটা কিন্তু তোমার ফিউচারের জন্য, বিভিন্ন কম্পিটিটিভ এক্সামেও যখন বসবে, বোর্ডের এক্সাম,
আমার যখন মক টেস্টের এক্সাম হবে তখন তোমাকে রিভিশন করতে হবে। প্রত্যেক চ্যাপ্টারে এসেছে যে মক টেস্ট হবে, তারপর ফিজিক্যাল কেমিস্ট্রি ফুল চ্যাপ্টারে যখন টেস্ট হবে সেই সময়ও তোমাকে রিভিশন করতে কিন্তু হেল্প করবে। তো আমি তোমাদের অবশ্যই সবাইকে সাজেস্ট করব তোমরা খাতায় কিন্তু নোটটাকে লিখবে। যেই ভুলটা করে সেটা হচ্ছে ভাবে যে এই পিডিএফটা তো রয়েছে, তো যখন খুশি আমি দেখে নেবো, আর তোলার কি দরকার রয়েছে, এরকম নয়। তাহলে কিন্তু এই অনলাইন ক্লাসের আর গুরুত্ব থাকবে না, তুমি এটাকে নেগলেক্টই করবে। সুতরাং আমি তোমাদের সবাইকে সাজেস্ট করব তোমরা কিন্তু খাতায় এগুলো সব নোট ডাউন করবে। নোট ডাউন না করলে কিন্তু তুমি পরে সমস্যায় পড়ে যাবে, ঠিক আছে? আর যখন পড়াবো আমি তিনটা ইন্ডিকেশন আমি দেবো। একটা হচ্ছে আর লিখে দেবো। আর মানে তুমি বইতে কিন্তু ওই যে পার্টিকুলার টপিকটা যেখানে আমি আর লিখেছি বইতেও তুমি আর লিখে দেবে, ওটা রিডিং মারবে। রিড অ্যান্ড কনসেপ্ট আর এন্ড সিও লিখে দেবো অনেক সময়। তো ওটা রিড অ্যান্ড কনসেপ্ট মানে তুমি জাস্ট পড়বে, দিয়ে বেরিয়ে যাবে ওইখানে কনসেপ্টটা নিয়ে। ওইটা পরীক্ষার জন্য তোমাকে পড়তে হবে না। আর যেখানে ডাবল টিক মেরে দেবো সেইটা পরীক্ষার জন্য পড়বে, আর যেটা স্টার মারবো সেটা তো অবশ্যই খুব ভালো করে পড়বে। তাহলে কি হবে, পরীক্ষার আগে তুমি যখন পড়বে, রিভিশন যখন দেবে, তুমি অ্যাকচুয়ালি বুঝতে পারবে যে এইটা রিডিং মারতে বলেছে, রিড অ্যান্ড কনসেপ্ট লেখা রয়েছে, এটা পরীক্ষার জন্য এখন পড়বো না, আগে তুমি পড়ে রাখবে। পরীক্ষার জন্য তো তোমাদের অনেক টাইম কম থাকে না, তো সেই সময় তুমি এত জিনিসপত্র তো পড়তে পারবে না, রিভিশন করতে পারবে না। তো এই জন্য আমি তোমাকে একদম ক্লিয়ার ইন্ডিকেশন দেবো যে কোনটা এক্সামের জন্য করবে, কোনটা হচ্ছে রিডিং মারবে, কোনটা শুধু রিডিং এবং কনসেপ্ট নিয়ে বেরিয়ে যাবে। তাহলে আর এন সি একটা থাকবে, আর ডাবল টিক থাকবে, আর একটা স্টার থাকবে, এইরকম ভাবে আমি বলতে থাকবো, ঠিক আছে? তো তাহলে ক্লাসটা শুরু করা যাক। এই বেসিক জিনিসগুলো কয়েকটা ছিল। আর ইন্ট্রো ভিডিওতে আমি তো শুরুর ভিডিওতেও এই ব্যাপারগুলো ডিসকাস করে দিয়েছি। এই সকল পিডিএফ গুলো তোমরা কিন্তু ডাউনলোড সেকশনে, পিডিএফ ডাউনলোড সেকশনে এগুলো কিন্তু পেয়ে যাবে, তো কোনো অসুবিধা নেই। তাহলে চ্যাপ্টারটার নাম হচ্ছে পদার্থের কঠিন অবস্থা বা সলিড স্টেট। সলিড স্টেট কেমিস্ট্রি মানে কেমিস্ট্রির, ফিজিক্যাল কেমিস্ট্রির একটা পার্ট সলিড স্টেট। তো সলিড, দেখো ক্লাস 11-এ যখন শুরু হয়েছিল চ্যাপ্টার, একদম ফার্স্ট চ্যাপ্টার বেসিক কনসেপ্ট অফ কেমিস্ট্রিতে তোমরা পদার্থের ক্লাসিফিকেশন সেখানে শিখেছিলে না? যে পদার্থকে আমরা মেনলি হচ্ছে তিনটা ক্যাটাগরিতে ভাগ করি, একটা হচ্ছে সলিড, একটা হচ্ছে লিকুইড, আর একটা হচ্ছে গ্যাস। কিসের বেসিসে বাবু আমরা ভাগ করেছিলাম? সেটা হচ্ছে তাদের পরস্পরের মধ্যে কেমন অ্যাট্রাকশন ফোর্স রয়েছে, তাই না? তো কনস্টিটিউয়েন্ট পার্টিকেল গুলোর মধ্যে কি ধরনের অ্যাট্রাকশন ফোর্স রয়েছে, মানে কতটা বেশি কতটা কম। যদি কণাগুলোর মধ্যে যদি অ্যাট্রাকশন ফোর্স খুবই বেশি থাকে তাহলে সেটা সলিড স্টেটে থাকবে, যদি খুবই কম থাকে তাহলে সেটা গ্যাসিয়াস স্টেটে থাকবে, আর তাদের মাঝখানে যদি থাকে তাহলে সেটা লিকুইড স্টেটে থাকবে। তো গ্যাস আর লিকুইড সম্বন্ধে আমরা আগে জেনেছি, এখন আমরা শুধুমাত্র সলিড নিয়ে ডিসকাস করব। তো এই সলিডের ক্ষেত্রে আমরা যখন যখন সলিড গঠনকারী কণার কথা বলবো, তখন সবসময় মনে রাখতে হবে যে কণা বলতে এখানে অণু, পরমাণু বা আয়নের কথা বলা হয়েছে, ঠিক আছে? যখনই আমি সলিড গঠনকারী কণার কথা বলবো তখন অণু বা পরমাণু বা আয়ন যে কোনো একটা সিগনিফাই করবে। তো এই যে কঠিন অবস্থায় যে থাকে একটা পদার্থ, যখন কঠিন অবস্থায় থাকে তার মধ্যে দু ধরনের মেনলি হচ্ছে আহ, বল কাজ করে। একটা হচ্ছে ওদের মধ্যে হচ্ছে আকর্ষণ বল কাজ করে, আর একটা তাপীয় শক্তি কাজ করে ওদের মধ্যে, যেটাকে থার্মাল এনার্জি বলা হয়। তো ওই যে থার্মাল এনার্জি এবং হচ্ছে যেটা আমি বললাম যে অ্যাট্রাকশন ফোর্স, আকর্ষণ বল, ওই দুটো কিন্তু পরস্পর একটা বিপরীত মুখে কাজ করে। বিপরীত মুখে এই সেন্সে বলছি যে বিপরীত মুখে নয়, অ্যাকচুয়ালি মানে বিপরীত ভাবে হচ্ছে ওরা কাজ করে। আহ মানে আকর্ষণ বল কি কাজ করবে, আকর্ষণ বল কাজ করবে যে কঠিন গঠনকারী যে কণাগুলো ওদেরকে খুব ক্লোজলি নিয়ে আসতে, খুব কাছাকাছি নিয়ে আসতে, কাছে আরো কাছে আসুক, কাছে আসুক, এটা হচ্ছে আকর্ষণ বলগুলো চায়, কণাগুলোর মধ্যে আকর্ষণ বল চায়। আর ওই কণাগুলোর মধ্যে একটা তাপীয় শক্তি সবসময় বিদ্যমান থাকে, যেটাকে থার্মাল এনার্জি বলা হয়। থার্মাল এনার্জি কি চায়, যে কণাগুলোকে পরস্পর থেকে দূরে সরিয়ে রাখতে। থার্মাল এনার্জি মানে তাপীয় শক্তি, তাপীয় শক্তি বেশি হলে কণাগুলো পরস্পর থেকে দূরে চলে যায় না, এটা তো তুমি জানো। তোমার মা যখন রেগে যায় তখন কি হয়, তোমাকে তোমার উপরে যখন রেগে যায় তোমাকে বলে, বাবু আয় একটু মাখন দি খা, একটু ছানা দি খেয়ে যায়, একটু ডিমের পোচ করে দিচ্ছি খেয়ে যায়, তোমাকে বলে এরকম। মা যখন রেগে যায় তোমাকে কিন্তু অনেক দূরে থাকতে হয়, মানে মায়ের তখন থার্মাল এনার্জি বেশি হয়েছে, রাগ উঠে গেছে, মানে খুব গরম হয়ে গেছে, বলে না মা এখন খুব গরম, হিট হয়ে গেছে। তো যখন কণাগুলোর মধ্যেও যখন থার্মাল এনার্জি খুব বেশি হয়ে যায় তখন বাবু ওই কণাগুলো পরস্পর থেকে দূরে সরে যেতে চায়। তাহলে থার্মাল এনার্জি চাইছে পরস্পর থেকে কণাগুলোকে দূরে সরিয়ে রাখতে,
আর অ্যাট্রাকশন ফোর্স চাইছে অ্যাট দ্য সেম টাইম কণাগুলোকে কাছাকাছি নিয়ে আসতে। এবার যেহেতু এটা সলিড স্টেটে রয়েছে, মানে স্যার অনেকটা প্যাকড হিসাবে রয়েছে, তাহলে আমি এর সারমর্ম হিসাবে আমি কি বলতে পারি যে কোনটা বেশি এখানে, এটা কিভাবে বলতে পারি স্যার? সলিড স্টেটে ওরা প্যাকড হিসাবে রয়েছে, তাহলে স্যার এখানে নিশ্চয়ই আকর্ষণ বলের মানটা অনেক বেশি। তাপীয় শক্তি যদি বেশি হতো তাহলে তো তারা অনেক দূরে দূরে থাকতো, তাই না? তো আমি তো বাইরে থেকে দেখতে পাচ্ছি কঠিন পদার্থ, মানে তো নিশ্চয়ই কাছাকাছি ক্লোজলি প্যাকড হয়ে রয়েছে। সুতরাং আমরা এক্ষেত্রে বলতে পারি যে কঠিন পদার্থের ক্ষেত্রে কিন্তু যে দুটো বল কাজ করে, সেটা হচ্ছে একটা একটা কি বলছিলাম, তাপীয় শক্তি, একটা ছিল বলছিলাম তাপীয় শক্তি। তাপীয় শক্তি যেটাকে আমরা ইংরেজিতে কি বলবো গো? ইংরেজিতে বলবো থার্মাল এনার্জি। আর একটা বলেছিলাম আকর্ষণ বল, তাই না? কণাগুলোর মধ্যে আকর্ষণ বল বা অ্যাট্রাকশন ফোর্স। তাহলে তাপীয় শক্তি কিন্তু কম হয় আকর্ষণ বলের তুলনায়, তাহলে কণাগুলোর মধ্যে আকর্ষণ বল কিন্তু এক্ষেত্রে অনেক বেশি হয়, ঠিক আছে? ওই জন্য কিন্তু তারা পরস্পর ক্লোজলি প্যাকড হয়ে থাকে, এবং ক্লোজলি প্যাকড হয়ে থাকে বলে কিন্তু তারা সলিড স্টেটে থাকে। এবং এইটা অবশ্যই মনে রাখতে হবে, কণা গঠনকারী যে কঠিন গঠনকারী যে কণাগুলো, ওরা কিন্তু নিজস্ব স্থানে ওরা কম্পিত হতে থাকে, ওরা ভাইব্রেট হতে থাকে। অবস্থা মানে ওরা কণাগুলো পজিশন চেঞ্জ করে না, কিন্তু ওরা নিজস্ব স্থানে থেকে কিন্তু ওরা ভাইব্রেট হতে থাকে। ওই জন্য তো কঠিনের একটা নির্দিষ্ট আকার আয়তন থাকে, তাই না? তো এইটা একটা বেসিক জিনিস শুরুতে যেটা বলা দরকার ছিল। তো এখন আমরা এই কঠিনের কিছু বৈশিষ্ট্য সম্বন্ধে জানবো। কঠিনের কি ক্যারেক্টারিস্টিক্স রয়েছে, এখানে পরপর করে আমি লিস্ট দিয়ে দিয়েছি। আহ, এগুলো এক্সাম রেসপেক্টে অতটা ইম্পর্টেন্ট নয়, এগুলো আরে লিখে রাখবে, রিডিং মারবে। কঠিন পদার্থের বৈশিষ্ট্য ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে এগুলো দৃঢ় প্রকৃতির হয়ে থাকে, খুব রিজিড হয়। মানে তুমি বাইরে থেকে যদি বল প্রয়োগ করো, এই বলটাকে কিন্তু ও খুব সহজেই রেজিস্ট করতে পারে, ওকে কিন্তু প্রতিহত করতে পারে। তাই এগুলো হচ্ছে খুব রিজিড প্রকৃতির হয়, রিজিড। এবং হচ্ছে দৃঢ় দৃঢ় ইংরেজি কি বলা হবে? রিজিড বলা হবে। রিজিড এই সেন্সে বলা হয় যে ওদের মধ্যে আকর্ষণ বল খুবই তীব্র। তাহলে খুব আকর্ষণ বল যদি থাকে তাহলে তারা রিজিড বা দৃঢ় প্রকৃতির হবে, ঠিক আছে? আর ২ নম্বর হচ্ছে নির্দিষ্ট আকার এবং আয়তন বর্তমান। বাবু এক্ষুনি বললাম যে কঠিনের গঠনকারী যে কণাগুলো, ওরা কিন্তু নিজস্ব স্থানে কম্পিত হয় ঠিকই, নিজস্ব স্থানে থাকে, ওরা অবস্থান পরিবর্তন করে না, এখান থেকে ওখানে চলে গেল, এখান থেকে এখানে, এরকম নয়। নিজস্ব স্থানে থাকে বলেই তো, এবং আকর্ষণ বলের মাধ্যমে প্যাকড হয়ে থাকে বলেই তো ওদের নিজস্ব হচ্ছে নির্দিষ্ট আকার আয়তন থাকবে, তাই না? তাহলে এদের নির্দিষ্ট আকার আয়তন রয়েছে, এটা হচ্ছে দৃঢ় প্রকৃতির, এটা হচ্ছে নির্দিষ্ট আকার আয়তন রয়েছে, আকার আয়তন বর্তমান। আর কি হয়, এরা হচ্ছে অসংনম্য বা ইনকম্প্রেসিবল, অর্থাৎ এদেরকে গ্যাসের কণাগুলোর মতো কম্প্রেস করে দেওয়া না। তার কারণ কি? এরা তো খুব রিজিড, তাই না? এবং এরা যে বল যেটা প্রয়োগ করা হয় ওটাকে খুব সহজে রেজিস্ট করতে পারে, প্রতিহত করতে পারে। তাই হচ্ছে এরা অসংনম্য বা ইনকম্প্রেসিবল প্রকৃতির হয়ে থাকে, যেটা কিন্তু গ্যাসের ক্ষেত্রে কিন্তু অন্য কেস। কিন্তু গ্যাসের ক্ষেত্রে গ্যাসকে কম্প্রেস করা যায়, তাই না? গ্যাসের কণাগুলোর মধ্যে আকর্ষণ বল, গ্যাসের কণাগুলোকে হচ্ছে তুমি খুব কাছাকাছি নিয়ে এসে তাদেরকে কম্প্রেস করে কি লিকুইফাই করা যায় না, তরলে পরিণত করা যায়। তাহলে এরা হচ্ছে অসংনম্য প্রকৃতির। নেক্সট যেটা পয়েন্ট সেটা হচ্ছে তাপীয় সম্প্রসারণের মান খুবই কম হয় এর ক্ষেত্রে, অর্থাৎ তাপ প্রয়োগে এদের সম্প্রসারণের মান খুব কম হয়। সেই একই রিজিড হওয়ার জন্য এই এই জিনিসটা হয়, আকর্ষণ বল অনেক বেশি হওয়ার জন্য, ঠিক আছে? এবার আমরা এই যে এই যে কঠিন পদার্থ, এই কঠিন পদার্থের মেনলি আমরা দুটো ক্যাটাগরি এখানে দেখতে পাবো। একটা হচ্ছে কেলাসাকার কঠিন পদার্থ, আর একটা হচ্ছে অনিয়তাকার কঠিন পদার্থ। কেলাসাকার কঠিন পদার্থকে আমরা ইংরেজিতে বলবো ক্রিস্টালাইন সলিড, আর অনিয়তাকার কঠিনকে আমরা বলবো অ্যামারফাস সলিড। এটা কিসের বেসিসে আমরা ভাগ করলাম? এই যে কঠিন পদার্থ গঠনকারী যে কণাগুলো, পার্টিকেল গুলো, কণা বলতে বাবু আমি শুরুতে বলেছি যে অণু হতে পারে, পরমাণু হতে পারে, বা আয়ন হতে পারে। তাহলে আণবিক কেলাসও হতে পারে, আয়নিক কেলাসও হতে পারে, তাই না? আয়নিক কঠিনও হতে পারে, আণবিক কঠিনও হতে পারে। তো এই যে কঠিন গঠনকারী যে কণাগুলো, এরা কিভাবে শৃঙ্খলাবদ্ধভাবে রয়েছে, মানে এরা এদের অ্যারেঞ্জমেন্ট কেমন? এরা কি খুব সুন্দরভাবে সিস্টেমেটিক ওয়েতে সাজানো রয়েছে, নাকি এরকম নেই? এই যে শৃঙ্খলাবদ্ধতার যে এই যে চরিত্র, এর বেসিসে আমরা কিন্তু কঠিন পদার্থকে দুটো ক্যাটাগরিতে ভাগ করবো। একটা হচ্ছে ক্রিস্টালাইন সলিড, আর একটা হচ্ছে অ্যামারফাস সলিড বা অনিয়তাকার কঠিন পদার্থ। তো এখানে ওর ক্লাসিফিকেশন দেওয়া রয়েছে, একটা হচ্ছে কেলাসাকার কঠিন, আর একটা হচ্ছে অনিয়তাকার কঠিন পদার্থ। কেলাসাকার কঠিন পদার্থ, আচ্ছা এর আগেরটা এখানে আর লিখে দিই। কেলাসাকার কঠিন পদার্থ যেটাকে আমরা ক্রিস্টালাইন সলিড বলছি, এই সকল কঠিন পদার্থ কাদের বলা হবে?
তাহলে স্যার আমি তো বলছিলাম আপনি তো এক্ষুনি বলেছিলেন যে এদেরকে কিসের বেসিসে ক্লাসিফাই করা হবে? এদেরকে ক্লাসিফাই করা হয়েছে যে এদের কণাগুলো গঠনকারী কণাগুলোর শৃঙ্খলাপরায়ণ দেখে, হ্যাঁ? সিস্টেমেটিক এরা খুব বাধ্য ছেলে নাকি অবাধ্য ছেলে? এদিক ওদিক তিড়িং, তিড়িং করে ঘুরে বেড়ায় নাকি এরা পড়ার সময় পড়ে, খেলাধুলার সময় খেলাধুলা করে, হুম? আ স্কুল যাওয়ার সময় স্কুলে যায়। কেমন এরা শৃঙ্খলাপরায়ণ নাকি বেপরোয়া, ডেসপারেট? তো তার বেসিসে ঠিক এক্সাম্পল দিয়েছি। তাহলে তোমরা নিজেরা বুঝবে তোমরা কি ধরনের স্টুডেন্ট, হ্যাঁ? অবশ্যই আমার সবাই এনকেডিয়ান্সরা খুব শান্ত প্রকৃতির, ওরা হচ্ছে খুব ডিসিপ্লিন। আমি চাইবো আমার স্টুডেন্টরা কেউ যদি দুষ্টু থাকে তারাও যেন সুশৃঙ্খলাবদ্ধ হয়ে যায়, হুম? তারা যেন ডিসিপ্লিনড হয়ে যায়। তো কৈলাসাগার কঠিন পার্থ হচ্ছে সেই ক্লাসের সেই ভালো ছেলেটা। ক্লাসের সেই নয়, সবাই ভালো ছিল আমার ক্লাসের স্টুডেন্টরা। তো সেই শৃঙ্খলা পরায়ণ যারা হচ্ছে খুব ডিসিপ্লিন তারা হচ্ছে কেলাসাগার কঠিন পদার্থ। মানে তাহলে স্যার এখানে নিশ্চয়ই কি সেই ডিসিপ্লিন মেনটেন করে থাকে ওই কেলাসাগার কঠিনের কণাগুলো? অবভিয়াসলি একদম ঠিক ধরেছো। এখানে যে গঠনকারী কণাগুলো রয়েছে কঠিন পদার্থ, কেলাসাগার কঠিন পদার্থ গঠনকারী যে কণাগুলো থাকে এরা কিন্তু এই কণাগুলো কিন্তু একটা নির্দিষ্ট শৃঙ্খলাবদ্ধভাবে, একটা নির্দিষ্ট সিস্টেমেটিক ওয়েতে লং রেঞ্জ অবধি এরা কিন্তু বিস্তৃত থাকে। তাহলে লং রেঞ্জ অবধি একটা সুনির্দিষ্ট বিন্যাসে এরা হচ্ছে বিন্যস্ত থাকে এবং এদের একটা নির্দিষ্ট গলনাঙ্ক থাকবে। এদের একটা নির্দিষ্ট গলনাঙ্ক মানে মেল্টিং পয়েন্ট থাকবে। এবং এই যে রেঞ্জটা এটা এই যে শৃঙ্খলা পরায়ণটা এটা কিন্তু লং ডিস্টেন্স অবধি থাকে। এরকম নয় যে তারা আজকে স্যার বকে দিয়েছে বলে আজকে শুধু ক্লাসে ডিসিপ্লিন, এরকম নয়। তারা কিন্তু মানে যতদিন ক্লাসে থাকে, যতদিন ক্লাসে আসে, প্রত্যেক সময় কিন্তু বছর, ২ বছর, ৩ বছর যতদিন পড়াশোনা করেছে তারা কিন্তু সবসময় ডিসিপ্লিন ওয়েতে থেকেছে। তাহলে তখন তাদের বলা হবে কেলাসাকার কঠিন বা হচ্ছে ক্রিস্টালাইন সলিড। তাহলে মেন কথা এখানে কি হলো? যে সকল কঠিন পদার্থের আকার এবং হচ্ছে গলনাঙ্ক নির্দিষ্ট, আকারটা নির্দিষ্ট এরা বলেনি শুধু, তাহলে এদের আকার নির্দিষ্ট হবে, এদের গলনাঙ্ক নির্দিষ্ট হবে, এদের কিন্তু ফিক্স গলনাঙ্ক বা মেল্টিং পয়েন্ট থাকবে এবং এইটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট লাইন, যেটা হচ্ছে গঠনকারী কণাগুলো শৃঙ্খলাবদ্ধভাবে, সুশৃঙ্খলভাবে পর্যায়ক্রমে বহুদূর অবধি বিস্তৃত থাকবে, শৃঙ্খলা পরায়ণ ভাবে বহুদূর অবধি বিস্তৃত থাকবে। ঠিক আছে, ক্লাসের সুবোধ বালকের মতো। তাহলে কেলাসাকার কঠিন হচ্ছে সুবোধ বালক, ঠিক আছে। এনকেডিয়ান্সরা হচ্ছে ক্লাসের সুবোধ বালক। তাহলে এখানে এক্সাম্পলটা দেখে নেব। এক্সাম্পল হচ্ছে পারদ ছাড়া সকল ধাতু, পারদ ছাড়া সকল ধাতু, NaCl, KCl, সুক্রোজ, হিরো, কোয়ার্টজ, এগুলো হচ্ছে সব এই কেলাসাকার কঠিনের উদাহরণ। এইগুলো কিন্তু পরীক্ষার জন্য করে রাখবে, এই এক্সাম্পল গুলো পরীক্ষার জন্য লাগবে। হুম। এই এই যে জিনিসটা ধরো কোনো একটা কম্পিটিটিভ এক্সামে, এ নিটে তো এটা তো নেই, যে কম্পিটিটিভ এক্সামে থাকবে দেখবে সেখানে হয়তো এরকম একটা স্টেটমেন্ট দিল যে অল ক্রিস্টালাইন সলিড, অল মেটালস আর ক্রিস্টালাইন সলিড। এই স্টেটমেন্টটা ঠিক না ভুল গো? অল মেটালস আর ক্রিস্টালাইন সলিড। তুমি বলবে হ্যাঁ, সকল ধাতু তো ক্রিস্টালাইন সলিড হয়, কিন্তু এখানে দেখো আমি কিন্তু বলে দিয়েছি অলরেডি, যারা বোঝার বুঝে নিয়েছে যে পারদ ছাড়া, তাহলে যে স্টেটমেন্টটা আমি বললাম এই স্টেটমেন্টটা একটা রং স্টেটমেন্ট। অবভিয়াসলি তোমাকে এক্সেপশনাল কেসটা মানে তুমি তো জেনারেলাইজ করে দিচ্ছ যে সকল ধাতুই হচ্ছে কেলাসাকার কঠিন। অ্যাকচুয়ালি নয়, পারদ তো এখানে ছাড়া হবে। তাহলে এই স্টেটমেন্টটা যেটা বলেছে যে অল মেটালস আর ক্রিস্টালাইন সলিড, এই কথাটা কিন্তু ভুল কথা। তাহলে এইভাবে কিন্তু ছোট ছোট কোশ্চেন ভেতরে ঢুকিয়ে দিতে পারে যে কোনটা স্টেটমেন্ট, কারেক্ট স্টেটমেন্ট, ইনকারেক্ট স্টেটমেন্ট, এরকম করে ঢুকিয়ে দিতে। পড়ার সময় কিন্তু এগুলো খেয়াল রাখতে হবে। আমি বলে দিলাম যে কিরকম কি তোমাকে বলতে পারে। আর এই এক্সাম্পল গুলো সুক্রোজ, হিরো, কোয়ার্টজ, এগুলো কিন্তু ক্রিস্টালাইন সলিডের উদাহরণ, এগুলো তোমাকে খেয়াল রাখতে হবে। এবার যেটা হচ্ছে তাদের ক্যারেক্টারিস্টিক্স ফিচার্স, এই ক্রিস্টালাইন সলিডের কি কি বৈশিষ্ট্য রয়েছে, গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। বাবু দেখো, সংজ্ঞা কিন্তু ওই বৈশিষ্ট্য থেকেই তৈরি হয়, সুতরাং তোমরা সংজ্ঞাটা বুঝতে পেরে গেছো মানে তার বৈশিষ্ট্য সেই একই টাইপেরই হবে, কিছু এক্সট্রা বৈশিষ্ট্য রয়েছে সেগুলো আমরা ডিসকাস করে দিচ্ছি। তাহলে একটা দু তিনটে জিনিস তো অলরেডি তোমরা বুঝতে পেরে গেছো যে এদের নির্দিষ্ট জ্যামিতিক আকার থাকবে, এটা তো তোমরা শুরুতে শুনে নিয়েছো আমার কাছ থেকে যে এই যে ডেফিনেশনে যে একটা নির্দিষ্ট আকার আয়তন থাকবে এদের। আর গঠনকারী কণাগুলো সুশৃঙ্খল ভাবে বিস্তৃত থাকবে। ভেরি গুড। তাহলে সুশৃঙ্খল ভাবে বহুদূর বিস্তৃত থাকবে, এটা সুশৃঙ্খল ভাবে বহুদূর, এটা একটু লিখে দেবে তো। দূর, সে তো বহুদূর অব্দি বিস্তৃত থাকবে, এটা হচ্ছে বহুদূর অব্দি বিস্তৃত থাকবে। আহ বহুদূর বলতে এখানে হচ্ছে গ্রেটার দেন 100 ন্যানোমিটার, এটা কিন্তু কেলাসের ক্ষেত্রে অনেক বড়, হ্যাঁ। গ্রেটার দেন 100 ন্যানোমিটার অব্দি বিস্তৃত থাকবে, এই ভ্যালুটাও খেয়াল রাখবে। গ্রেটার দেন 100 ন্যানোমিটার।
আর কেলাসাকার কঠিনের গলনাঙ্ক নির্দিষ্ট, আগে বলে দিয়েছি যে এই সকল কঠিনের হচ্ছে গলনাঙ্ক নির্দিষ্ট। আচ্ছা, গলনাঙ্ক নির্দিষ্ট কেন হয় বলতো? এদের গলনাঙ্ক নির্দিষ্ট হওয়ার কারণ কি? গলনাঙ্ক মানে যে উষ্ণতায় কঠিন গলতে শুরু করবে, একটা নির্দিষ্ট তাপ দিচ্ছ 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 দিতে দিতে কি হবে, ওই সলিড যে গঠনকারী যে কণাগুলো রয়েছে, এই কণার এবং এই কণার যে এরা একটা নির্দিষ্ট আকর্ষণ বলের মাধ্যমে যুক্ত রয়েছে বা এদের মধ্যে একটা বন্ধন রয়েছে। যদি এমন একটা তাপ যদি পেয়ে যায় তারা, দেখা গেল এই বন্ধনটা ভাঙতে শুরু করলো, ভেঙে গেলে তাহলে কি হবে? তারা তরলে পরিণত হয়ে যাবে, আকর্ষণ বলটা ছিন্ন হয়ে গেল। এবার কেলাসাকার কঠিনের ক্ষেত্রে গলনাঙ্ক কেন নির্দিষ্ট হয়? একটু সিস্টেমেটিক ওয়েতে জিনিসটা বুঝতে হবে তোমাকে। দেখো, কেলাসাকার কঠিন কঠিন যে গঠনকারী যে কণাগুলোর চতুর্দিকে এনভায়রনমেন্ট একই। কারণ সেখানে তো তোমাদের এক্ষুনি বললাম যে কেলাসের ক্ষেত্রে কণাগুলো একটা নির্দিষ্ট রীতিনীতি মেনে কিন্তু লং রেঞ্জ অব্দি বিস্তৃত থাকে। পর পর করে ধরো কেলাসাকার কঠিনে এইরকম কণাগুলো একটা নির্দিষ্ট সিস্টেমেটিক ওয়েতে তারা হচ্ছে বিন্যস্ত রয়েছে। ঠিক আছে, এরকম নির্দিষ্ট প্যাটার্নে ওরা হচ্ছে বিন্যস্ত রয়েছে। তাহলে দেখো, এটা হবে না, এরকম করে ধরো সাপোজ বিন্যস্ত রয়েছে। ঠিক আছে, যদি এই কোণাটাকে যদি সাপোজ ধরো এই কোণাটার তো একটু এদিক ওদিক হয়ে গেছে। আচ্ছা, এইখানে আমি দিয়ে দিচ্ছি এইটা 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 হচ্ছে একটা কেলাসের গঠনকারী কণাগুলোকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করছি। ঠিক, এবার তুমি যে কোনো একটা কণাকে ধরো, ধরো সাপোজ এই কণাটাকে ধরো, এই কণাটাকে তুমি এখানে কনসিডার করো। এই কণার চতুর্দিকে যতগুলো কণা রয়েছে তাদের এনভায়রনমেন্ট সমান না? এর এর দিকে এইটা রয়েছে, এর পাশে এইটা রয়েছে, সেম কণাই রয়েছে এবং সম ডিস্টেন্সে রয়েছে, তাহলে নিশ্চয়ই এদের সঙ্গে যে আকর্ষণ বল যেটা কাজ করবে বাবু, এদের সঙ্গে যে আকর্ষণ বল বা যে ধরনের বন্ধন কাজ করা উচিত, যে এনভায়রনমেন্টটা থাকা উচিত, তাহলে এই কণার চতুর্দিকের এনভায়রনমেন্টটা সেম, সবার জন্য সেম। তাহলে যদি এনভায়রনমেন্ট যদি সেম হয়, তাদের মানে তাদের চতুর্দিকের পরিবেশ যদি সেম হয়, তাদের মধ্যে আকর্ষণ বল যদি সেম হয়, তাহলে সেই সকল ভাঙতে যদি এই ধরো সাপোজ এই পার্টিকুলার এই বন্ধনটাকে তুমি ধরো, এই বন্ধনকে ভাঙতে ধরো একটা নির্দিষ্ট তাপ লাগে, তার মানে তাপের তো ফল তো উষ্ণতা। তো যদি এইটা ভাঙতে যদি 20 কিলো জুল যদি সাপোজ লাগে, আচ্ছা আমি উষ্ণতা দিয়ে বলছি, ধরো সাপোজ এটা 100°C উষ্ণতায় কিন্তু এই ধরো বাম দিকের এই বন্ধনটা ভাঙলো, তাহলে নিশ্চয়ই ডান দিকের বন্ধনটা ভাঙতেও সেই 20°C লাগবে। কি এটা ভাঙতে যদি 100°C লাগে, তাহলে এটা ভাঙতেও 100°C লাগবে। তার কারণ প্রত্যেকটা বন্ধন তো একই এনভায়রনমেন্টে রয়েছে। তাহলে ওই ওই টেম্পারেচারটা 100°C পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে তুমি তাপ প্রয়োগ করছো, উষ্ণতা বাড়ছে, বাড়তে বাড়তে 100-তে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে উষ্ণতাটা সকল বন্ধন কিন্তু একসঙ্গে ভাঙতে শুরু করলো। তার কারণ স্যার ওই কণার চতুর্দিকে সমস্ত বন্ধনের প্রকৃতি কিন্তু একই রকম। তাহলে একই হলে সেই উষ্ণতায় পৌঁছলে সকল বন্ধন একসঙ্গে ভাঙবে। তাহলে একসঙ্গে যদি ভাঙে তাহলে তারা গলতে শুরু করবে, তো তৎক্ষণাৎ হচ্ছে সমস্ত বন্ধন ভেঙে গলতে শুরু করবে। অর্থাৎ তাহলে আমরা বলবো যে একটা নির্দিষ্ট উষ্ণতায় পৌঁছানোর জন্য ওটা গললো, অর্থাৎ তার গলনাঙ্কের মান কিন্তু নির্দিষ্ট হচ্ছে। এটা তুমি দেখবে অনিয়তাকার কঠিন বা অ্যামারফাস সলিডের ক্ষেত্রে কিন্তু একটু অন্যরকম কেস হবে। তার ক্ষেত্রে কিন্তু গলনাঙ্ক নির্দিষ্ট হবে না, তার কারণ তার চতুর্দিকের বন্ধনগুলো কিন্তু আলাদা এনভায়রনমেন্ট হবে, মানে তার চতুর্দিকে যে কণাগুলোর এনভায়রনমেন্ট আলাদা, পরিবেশ আলাদা, আকর্ষণ বল আলাদা হবে। তাহলে সেই বন্ধনকে ছিন্ন করতে ডিফারেন্ট ডিফারেন্ট তাপ লাগতে পারে, মানে উষ্ণতা লাগবে, ডিফারেন্ট ডিফারেন্ট উষ্ণতায় ওরা হচ্ছে গলবে। তাহলে সেক্ষেত্রে একটা ফিক্সড টেম্পারেচারে কি করে ও গলবে, তাই না? তাহলে পরিবেশ পারিপার্শ্বিক এনভায়রনমেন্টটা সেম হলে হচ্ছে গলনাঙ্ক নির্দিষ্ট হবে, না হলে কিন্তু গলনাঙ্ক নির্দিষ্ট হবে না। তো এইটা ছিল গলনাঙ্ক নির্দিষ্ট হওয়ার কারণ আমি বললাম তোমাদের। ঠিক আছে, আচ্ছা এই যে বৈশিষ্ট্যগুলো বললাম বাবু, এইগুলো পরীক্ষার জন্য একটু দেখে রাখবে, বৈশিষ্ট্যগুলো একটু খেয়াল রাখবে এগুলো। ওকে, নেক্সট যেটা বললাম সেটা হচ্ছে নেক্সট আরেকটা বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কি এটা, যে এরা হচ্ছে দৃঢ় এবং অসংনম্য হয়ে থাকে। এটা তো আগে বলেছি, এরা তো খুব রিজিড হয়, অসংনম্য বা ইনকম্প্রেসিবল হয়, আর অসমসারক হয়ে থাকে। এইটা একটা খুব ইম্পর্টেন্ট প্রপার্টি, সেটা হচ্ছে অসমসারক বা অ্যানাইসোট্রপিক প্রপার্টি শো করে। অ্যানাইসোট্রপিক বা হচ্ছে অসমসারক ধর্ম কি বাবু? অসমসারক বা অ্যানাইসোট্রপিক প্রপার্টি হচ্ছে এমন একটা প্রপার্টি, যে সকল প্রপার্টি মানে পরিমাপনের হচ্ছে অভিমুখের উপর নির্ভর করে। মানে কিছু কিছু ধর্ম রয়েছে যেমন হচ্ছে রোধ, তাপীয় পরিবাহিতা, হ্যাঁ, এই সকল যে ধর্মগুলো বা হচ্ছে রিজিডিটি, এই সকল প্রপার্টি গুলো কিন্তু পরিমাপনের অভিমুখের উপর নির্ভর করে, অর্থাৎ তুমি কোন ডিরেকশনে মেজার করছো তার উপরে নির্ভর করে। তাহলে যদি কোনো প্রপার্টি যারা হচ্ছে যদি কোনো প্রপার্টি বা হচ্ছে মেজারমেন্ট যদি ডিরেকশনের উপর নির্ভর করে,
তাহলে সেইটা হচ্ছে অ্যানাইসোটোপিক প্রপার্টির আন্ডারে পড়বে বা অ্যানাইসোটোপিক ধর্মের আন্ডারে পড়বে। তো এখানে একটা এক্সাম্পল তোমাদের বইতে দেখবে অভ্র বা মাইকার কিন্তু একটা এক্সাম্পল দেওয়া রয়েছে। বলছে যে অভ্রকে তুমি যদি লম্বভাবে বল প্রয়োগ করো আর অভ্রকে যদি তাকে অনুভূমিকভাবে বল প্রয়োগ করো, লম্বভাবে বল প্রয়োগ করলে অভ্র সহজে ভাঙবে না, কিন্তু যদি অনুভূমিক ভাবে সেই সেম বল যদি প্রয়োগ করো তাহলে কিন্তু অভ্র ভেঙে যাবে। তাহলে দেখো এখানে অভ্রের যে এই যে রেজিস্ট্যান্সটা, এটা কিন্তু ডিপেন্ড করছে তুমি কোন ডিরেকশনে বল প্রয়োগ করছো। তুমি লম্বভাবে বল প্রয়োগ করছো, ভাঙছে না, কিন্তু অনুভূমিকভাবে বল প্রয়োগ করতে সেই সেম বল প্রয়োগ করছো কিন্তু ভেঙে যাচ্ছে। এই যে প্রপার্টিটা যে ডিরেকশনের উপর নির্ভর করলো না, তার যে রিজিডিটিটা, তাহলে এইটাকে বলা হচ্ছে অ্যানাইসোটোপিক প্রপার্টি। কেলাসাকার কঠিন বা ক্রিস্টালাইন সলিড গুলো কিন্তু এই রিজিডিটি মানে এই অ্যানাইসোটোপিক গুলো, এই অ্যানাইসোটোপিক প্রপার্টি গুলো শো করে। খুব ইম্পর্টেন্ট কথা যে এরা অ্যানাইসোটোপিক প্রপার্টি শো করে, এটা কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট একটা কথা। এরা হচ্ছে অ্যানাইসোটোপিক প্রপার্টি। অবভিয়াসলি যখন অ্যামারফাস সলিড পড়াবো দেখবে তারা আইসোটোপিক প্রপার্টি দেখাবে বা সমসারক ধর্ম দেখাবে, অর্থাৎ তাদের ক্ষেত্রে প্রপার্টি গুলো মেজারমেন্টের অভিমুখের বা ডিরেকশনের উপর নির্ভর করবে না। ঠিক আছে। আর এরা হচ্ছে বিদারণ ধর্ম দেখায়। বিদারণ ধর্ম বা ক্লিভেজ প্রপার্টি বলা হয়। ক্লিভেজ প্রপার্টি, CLEAVAGE, ক্লিভেজ, ক্লিভেজ প্রপার্টি বলা হয়। ক্লিভেজ প্রপার্টি বলা হয়। ক্লিভেজ প্রপার্টিটা কি? যদি কোনো কেলাসাকার কঠিন, ধরো এটা একটা কেলাসাকার কঠিন, তুমি একটা ছুরি নিয়েছো, ছুরি, ইয়েস, এইটা হচ্ছে আমাদের ছুরি, ইয়েস, দারুণ একটা ছুরি এঁকে দিয়েছি গো, সেরা। কিন্তু এর অগ্রভাগটা আমি ধারালো করতে পারছি না। তাহলে কোনো একটা কেলাসাকার কঠিনকে এরকম নিয়েছো, দিয়ে তাকে ছুরির যে ধারালো অগ্রভাগটা থাকে, আগার দিকে কিন্তু ধারালো থাকে, তাই না? এইটা দিয়ে যদি ধারালো অগ্রভাগ দিয়ে যদি একে কাটো, এইখানে কাট বসালে, দিয়ে এখানে হচ্ছে কেটে তাকে বের করলে, যদি ধারালো অগ্রভাগ দিয়ে যদি তাকে কাটো, দিয়ে ওখান থেকে হচ্ছে বের করে নিয়ে আসো, এবং যেটাকে তুমি বের করে নিয়ে এলে সেই যে টুকরো অংশের পৃষ্ঠতল যদি খুব তীক্ষ্ণ হয় এবং সমতল হয়, ফ্ল্যাট হয়, ভঙ্গুর না হয়, তাহলে বলবো যে ওই কেলাসের কিন্তু ক্লিভেজ প্রপার্টি রয়েছে বা হচ্ছে বিদারণ ধর্ম রয়েছে। তোমরা এটা ভালো করে বুঝতে পারবে তোমরা যদি স্কুলে কখনো ল্যাবে ল্যাসাইন টেস্ট যদি করে থাকো। সোডিয়াম ধাতুকে কেটে দেয় না ল্যাসাইন, এই যে ছোট একটা ফিউশন টিউবে সোডিয়ামের একটা বিটকে নিয়ে তারপরে গরম করে তারপরে ওই মোটরে রেখে, মানে ওই ইয়েটাকে তোমার কি হ্যাঁ মোটরে রেখে প্যাসেল করে তারপর গড়িয়ে তোমরা স্পেশাল এলিমেন্ট ডিটেকশন করতে না, নাইট্রোজেন, সালফার, ক্লোরিনের এদের ডিটেকশন করতে। তো সেক্ষেত্রে তুমি যখন ওই সোডিয়াম, তোমাদের তো কাটতে দেয়নি শিওর, সোডিয়াম স্যার ম্যামরাই নিশ্চয়ই কেটে কেটে ছোট ছোট করে দিয়েছেন তোমাদের, এবং ওটা কেরোসিনের ভেতরে কিন্তু ডোবানো থাকে, তোমরা দেখবে কেরোসিনের ভেতরেই ডোবানো ছিল। কেরোসিনের মধ্যে না ডোবানো থাকলে কি হয়, সোডিয়াম খুব রিঅ্যাক্টিভ হয়, জলের সঙ্গে বিক্রিয়া করে ওরা কিন্তু তাপ শক্তি উৎপন্ন করে, তাই না? তো কখনো সোডিয়াম বিটকে করবে না কখনো, জলে ছুড়ে দিলে বাস্ট হয়ে যাবে, ঢাস করে উঠবে। আমি ল্যাবে একবার করেছিলাম, দিয়ে স্যার আমাকে কেলিয়েছিলেন। হ্যাঁ, তো এসে খুব বকাবকি করেছিলেন, করবে না কখনো। আমি তো বেশ লুকিয়ে ল্যাব থেকে আমি ভাবছি যে সোডিয়াম তো বেশ মজাদার জিনিস, আমি বাড়ি নিয়ে যাই ল্যাব থেকে সোডিয়ামের বিটটাকে, দিয়ে বাড়িতে মজা দেখাবো, হ্যাঁ বাড়িতে এই ম্যাজিক দেখাবো বাড়ির সবাইকে, দেখো এইটা ফেলে দিতে আগুন ধরে যাচ্ছে, মজা দেখাবো আমি যেন ম্যাজিশিয়ান। তো আমি তো বেশ কেটে একটু কাগজে পুরে কাউকে বলিনি, আমি ব্যাগের ভেতরে ঢুকিয়ে দিয়ে চলে এসেছি। বাবু বাড়ি এসে যখন দেখি সে আর নেই, ওই সোডিয়াম আর নেই, সে সোডিয়াম বায়ুর জলীয় বাষ্পের সঙ্গে বিক্রিয়া করে সে কোথায় উড়ে চলে গেছে। তো সে হাইড্রোজেন গ্যাস ট্যাস তৈরি করে সে পালিয়ে গেছে। যখন কাগজ খুলি দেখি সাদা সাদা কি কিছু নেই, মানে ও পলায়ে গেছে। তো সেই সোডিয়ামের যখন গল্প বলি আমার সেই কথাটা মাথায় আসে। আ তো সোডিয়ামের যখন সোডিয়ামকে কাটতে হয়, যেটা আমি তোমাদের বলছিলাম, সোডিয়াম যদি কোনোদিন সেই সৌভাগ্য হয় তোমাদের, ম্যাডাম যখন কাটবেন দেখবে যে ছুরি দিয়ে ম্যাডাম কাটেন ওই কেরোসিনের মধ্যে ডোবানো থাকে। যখন কাটবেন দেখবে যেরকম মাখন, মাখন বা ছানাকে যেরকম সুন্দর করে এরকম সেগুলো তো কাটার সময় তো অনেক শক্ত করে কাটা হয় এবং তীক্ষ্ণ এরকম হয় না। সোডিয়াম যখন কাটা হয় এরকম করে জাস্ট কাটা হবে, দেখবে পুরো একদম ফাইন একেবারে সেই যে তলটা যেটা কেটে বেরিয়ে আসবে, একদম সুন্দর পরিষ্কার মসৃণ এক্কেবারে তল দেখতে পাবে। এই যে প্রপার্টিটাকে, এটাকে বলা হচ্ছে ক্লিভেজ প্রপার্টি, মানে
ফ্ল্যাট একেবারে হচ্ছে সারফেস দিয়ে হচ্ছে কেটে বেরিয়ে আসবে, এটাকে বলা হয় ক্লিভেজ প্রপার্টি। তো এই ক্লিভেজ প্রপার্টিটা কিন্তু ক্রিস্টালাইন সলিড গুলো শো করে। ঠিক, তো অ্যামারফাস সলিড এবার আলোচনা হবে। বুঝতে পেরে গেছো যে স্যার ক্রিস্টালাইন সলিডের নিশ্চয়ই উল্টো কেস এরা দেখাবে। দিস ইজ দা উল্টা। তো এর ক্ষেত্রে অনিয়তাকার কেলাসের ক্ষেত্রে তাহলে অনিয়তাকার কেলাসাকার কঠিনকে কি বলবো? অ্যামারফাস সলিড। তো ইংলিশ টার্মগুলো একটু শিখে রাখবে, পরে তোমার খুব কাজে লাগবে, তুমি যখন কম্পিটিটিভ এক্সাম গুলো দেবে তো সেক্ষেত্রে কাজে লাগবে, যে এক্সামে এই চ্যাপ্টার গুলো রয়েছে আর কি। তো অনিয়তাকার কঠিনের ক্ষেত্রে কি বলেছে যে এই সকল কঠিনের আকার এবং গলনাঙ্ক নির্দিষ্ট নয়। স্যার আমরা প্রথম থেকেই জানি আকার এবং গলনাঙ্ক নির্দিষ্ট নয়। গঠনকারী কণাগুলো শৃঙ্খলাবদ্ধভাবে পর্যায়ক্রমে বহুদূর পর্যন্ত বিস্তৃত থাকে না। আরেকটা কথা বলে রাখি, তাহলে ক্রিস্টালাইন সলিড গুলো তো সুবোধ বালক, তারা তো সবসময় শুধু এক দুদিন নয় ক্লাসে ডিসিপ্লিন মেনটেন করে না, সবসময় সুন্দরভাবে তারা ক্লাসে বসে, ডিসিপ্লিন মেনটেন করে, পড়াও করে, বেঞ্চে সুন্দর করে সিস্টেমেটিক ওয়েতে তারা বসে, তাহলে এরা হচ্ছে ক্রিস্টালাইন সলিড। আর যারা হচ্ছে অ্যামারফাস সলিড তারা হচ্ছে দুষ্টু বালক, বালক এবং বালিকা। তারা কেমন? তারা হচ্ছে আজকে স্যার জোর কেলিয়েছে, জোর পিটিয়েছে, তো ওই জন্য হচ্ছে তারা আজকে ডিসিপ্লিন মেনটেন করেছে, দুদিন ডিসিপ্লিন মেনটেন করেছে, কিন্তু লং টার্মের জন্য তারা কিন্তু ডিসিপ্লিন ছিল না। অর্থাৎ দুদিন 3 দিন পরে কিন্তু তারপরে যে আর যে 1 বছর ক্লাস হয়েছে তারা ডিসিপ্লিন ছিল না। অর্থাৎ অ্যামারফাস সলিড হচ্ছে তারাই, তারা সেই দুষ্টু বালক এবং বালিকা যারা হচ্ছে যদি ডিসিপ্লিন মেনটেনও করে, মানে রীতিনীতি মেনে শৃঙ্খলাবদ্ধভাবে ওরা সজ্জিত থাকলেও, কণাগুলো সজ্জিত থাকলেও লং রেঞ্জ অবধি ওরা হচ্ছে বিস্তৃত থাকবে না। মানে ওরা হচ্ছে অনেকটা দূর অবধি কিন্তু ওই শৃঙ্খলা পরায়ণ ভাবে কিন্তু ওরা সিস্টেমেটিক ওয়েতে কণাগুলো কিন্তু সাজিয়ে থাকবে না। ঠিক আছে, তো এখানে এটা হচ্ছে যদি থাকে, এটা লেখা হয়নি এখানে, সুশৃঙ্খল ভাবে যদি থাকে তাহলে শর্ট রেঞ্জ অবধি থাকবে। এখানে শর্ট রেঞ্জ দেওয়া রয়েছে যে 1 থেকে 10 ন্যানোমিটার মধ্যে ওরা হচ্ছে সিস্টেমেটিক ওয়েতে থাকবে, বেশি দূর অবধি কিন্তু ওরা সিস্টেমেটিক থাকবে না। ঠিক আছে, আহ হয়ে গেল। তাহলে এগুলো সব রিডিং মারবে আর লিখে রাখবে। ক্রিস্টালাইন সলিডের বৈশিষ্ট্যগুলো একটু ভালো করে দেখে রাখবে, যেটা আমি আগের পৃষ্ঠে বলেছিলাম। এই যে ক্রিস্টালাইন সলিডের এইটা একটু ডবল টিক মেরে রাখবে, এটা কিন্তু পরীক্ষার জন্য করে রাখবে। তোমরা এট দ্য সেম টাইম বইটাও কিন্তু পড়ে নেবে অবশ্যই। তোমাদের সবসময়ের জন্য বলবো, আমার এই ক্লাসটা দেখে নেওয়ার পরে তোমরা বইটা অবশ্যই পড়বে 100%। তোমাদের যেটা স্ট্যান্ডার্ড বই রয়েছে, ছায়া রয়েছে, সাঁতরা রয়েছে, যে কোনো বই একবার কিন্তু পড়ে নেবে এটা পড়িয়ে দেওয়ার পর। ঠিক আছে, বই দেখে দেখে একবার রিডিং মেরে যাবে, সব সুন্দর কানেক্ট করতে পারবে। তো ভালো লাগবে ও তোমার, যে সব জিনিসগুলো বুঝতে পারছি। বই অবশ্যই পড়তে হবে। আচ্ছা, এরপরে হচ্ছে বৈশিষ্ট্য। অনিয়তাকার কঠিনের বৈশিষ্ট্য নির্দিষ্ট জ্যামিতিক আকারযুক্ত নয়, এটা অবভিয়াসলি আগে তো স্যার বলেছেন। আর গঠনকারী কণাগুলো সুনির্দিষ্টভাবে বহুদূর বিস্তৃত নয়, যদি বিস্তৃত থাকেও খুব কম দূর অবধি বিস্তৃত থাকবে, ক্লাসের সেই দুষ্টু বালক বালিকার মতো। খুব নটি, নটি বয়েজ এন্ড গার্লস, নটি বয়েজ এন্ড গার্লস আর কল্ড amorphous solid, and the good boys and girls in the class are called ক্রিস্টালাইন সলিডস। তাহলে সেই দুষ্টু বালক বালিকারা হচ্ছে অ্যামারফাস সলিড। কেলাসাকার কঠিনের গলনাঙ্ক নির্দিষ্ট নয়, একটু আগে আমরা ডিসকাস করেছি যে অ্যামারফাস সলিড গুলো হচ্ছে তাদের গঠনকারী কণাগুলোর পারিপার্শ্বিক যে পরিবেশ সব ক্ষেত্রে সমান হয়ে থাকে না, ওই জন্য তাদেরকে ভাঙতে ডিফারেন্ট ডিফারেন্ট টেম্পারেচার লাগতে পারে। তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট উষ্ণতায় কিন্তু ওরা গলবে না। ঠিক, আর কি এগুলো কিছুটা দৃঢ় হয়, খুব দৃঢ় হয় না সলিডের মতো। আর অসংনম সেটা বলেছিলাম, সেটা ইনকম্প্রেসিবল হয়, এরা সংনম বা কম্প্রেসিবল হবে। কম্পিয়ারি পিয়ার কম্পিয়ারি SIBLE কম্প্রেসিবল হবে। আর এরা হচ্ছে সমসারক প্রপার্টি হবে, সেটা ছিল অ্যানাইসোটোপিক ছিল, এটা ছিল আইসোটোপিক বা সমসারক ধর্ম দেখাবে। অর্থাৎ এক্ষেত্রে পরিমাপনের অভিমুখের উপরে কিন্তু নির্ভর করবে না। ঠিক আছে, বিদারণ ধর্ম এরা প্রদর্শন করবে না। ক্লিভেজ, ক্লিভেজ প্রপার্টি এরা শো করবে না, করবে না। আর এদের অতি শীতলীকৃত, এটা খুব ইম্পর্টেন্ট একটা কথা, এদেরকে কি বলা হয়? অতি শীতলীকৃত সান্দ্র তরল, অতি শীতলীকৃত সান্দ্র তরল, বা ইংরেজিতে যদি বলি কি বলা হবে গো? সুপার কুলড ভিসকাস লিকুইড বা সুপার কুলড লিকুইড উইথ হাই ভিসকোসিটি। হ্যাঁ, সুপার কুলড লিকুইড, সুপার কুলড লিকুইড, লিকুইড উইথ হাই
ভিসকোসিটি, ঠিক আছে, উইথ হাই ভিসকোসিটি। তো এই জিনিসটা, আচ্ছা এটা কি জড়িয়ে গেল, ভিসকো, ঠিক আছে, উইথ হাই ভিসকোসিটি। তো সুপার কুল ভিসকাস লিকুইডও বলা হয়। মানে এরা না লিকুইডের মতো প্রবাহমানতা দেখায়, ওই জন্য এদেরকে ভিসকাস লিকুইড বলা হয়। ভিসকাস লিকুইড, ভিসকোসিটি মানে কি, সান্দ্রতা মানে কি বলতো, এই যে প্রবাহমানতা, কতটা ফ্লুইডিটি দেখাচ্ছে। একটা এক্সাম্পল দিলে তুমি বুঝতে পারবে। ধরো আহ তেলকে, একটা কন্টেনারে তেল ছিল, তেলকে এরকম করে গড়িয়ে দেওয়া হলো, তাহলে তেল তাড়াতাড়ি করে নেমে আসবে, বা জল তাড়াতাড়ি করে নেমে আসবে। কিন্তু তুমি ওই কন্টেনারে আলকাতরা রাখো তো, তরল আলকাতরা রাখো, আলকাতরাকে তুমি গড়িয়ে দেবে, গামলা থেকে গড়িয়ে দেবে, কত দ্রুত কি পড়বে, তেলের মতো পড়বে না, আস্তে 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 করে নেমে আসবে না? তাহলে যার ভিসকোসিটি বেশি, সান্দ্রতা বেশি, তার কিন্তু প্রবাহমানতা কিন্তু কম হবে, তাই না? তাহলে ভিসকোসিটি, এই অ্যামারফাস সলিড কিন্তু এরা কিন্তু ভিসকোসিটি দেখায়, ভিসকোসিটি দেখায় মানে এর প্রবাহমানতা দেখায়, অর্থাৎ এই কণাগুলো কিন্তু প্রবাহমানতা মানে প্রবাহিত হতে পারে। কার ক্ষেত্রে? অ্যামারফাস সলিডের ক্ষেত্রে। স্যার প্রবাহিত হতে পারে, কঠিনের পদার্থগুলো প্রবাহিত হবে? হ্যাঁ, হতে পারে। কিন্তু এই প্রবাহমানতা তুমি এরকম নয়, কাঁচকে উল্টে আজকে রেখে দিয়েছো, পরের দিন দেখছো কাঁচের নিচের দিকটা মোটা হয়ে গেছে, উপরের দিকটা পাতলা হয়ে গেছে। ऐसा कभी नहीं होता, अभी नहीं और कभी भी नहीं, ऐसा थोड़ी होता है। কাঁচকে এরকম করে কাত করে রেখে দিয়েছো, উপরেরটা পাতলা হয়ে যাচ্ছে সঙ্গে সঙ্গে, এটা ম্যাজিক নাকি, এটা মোটা হয়ে যাচ্ছে, এরকম না। তাহলে স্যার বহুদিন থাকতে 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 কিন্তু এই অভিকর্ষ টানের ফলে কিন্তু ও প্রভাবনতা দেখায়, এবং উপর থেকে নিচের দিকে কিন্তু কাঁচের কণাগুলো এসে জমতে থাকে। ওই জন্য তো বহু পুরোনো দিনের যে জানালাগুলো দেখবে, জানালার নিচের দিকটা দেখবে অনেকটা মোটা হয়ে গেছে, থিক হয়ে গেছে, উপরটা দেখবে থিন বা পাতলা হয়ে গেছে। এর কারণ হচ্ছে এটা, অ্যাকচুয়ালি ওরা প্রভাবনতা দেখায়। এবার স্যার আমরা বুঝতে পারি না যে, বুঝতে পারি না, ওই জন্য তো বলছে হাই ভিসকোসিটি, সুপার কুল লিকুইড। সুপার কুল কেন লিকুইড বলা হলো? লিকুইডের মতো প্রভাবনতা দেখাচ্ছে, হাই ভিসকোসিটি, হাই ভিসকোসিটি বলেই তো ও দ্রুত নেমে আসছে না, ভিসকোসিটি ভেরি ভেরি হাই। ওই জন্য হচ্ছে খুব হাই যদি হয় তাহলে ওরা প্রভাবনতা খুব কম দেখাবে, আস্তে আস্তে করে নেমে আসবে। ভিসকোসিটি লো হলে তো ফট করে নেমে আসতো। ওই জন্য এদেরকে বলা হচ্ছে সুপার কুল ভিসকাস লিকুইড বা সুপার কুল লিকুইড উইথ হাই ভিসকোসিটি। ডান। আচ্ছা, এখানে কয়েকটা নোট দেওয়া রয়েছে। ফার্স্ট নোটটা কি রয়েছে, কেলাসাকার কঠিনকে গলানোর পরে দ্রুত ঠান্ডা করলে অনিয়তাকার কঠিনে পরিণত হয়। তো এটা এই স্টেটমেন্টটা একটু বুঝিয়ে দিই তোমাদের, যে এই যে কেলাসাকার কঠিন বা হচ্ছে এই যে ক্রিস্টালাইন সলিডকে তুমি ধরো দ্রুত উত্তপ্ত করে দিলে, দিয়ে তারপরে ঠান্ডা করে দিলে দ্রুত, তাহলে কিন্তু ওদের অ্যারেঞ্জমেন্টটা কিন্তু আগের মতো আবার ফিরে আসে না। একটা এক্সাম মানে অ্যারেঞ্জমেন্ট ফিরে আসে না, মানে তারা কি ওরা হচ্ছে অ্যামারফাস সলিড বা অনিয়তাকার কঠিনে পরিণত হয়ে গেল। একটা এক্সাম্পল, খুব সুন্দর এক্সাম্পল একটা রয়েছে, সেটা হচ্ছে কোয়ার্টজ আর কাঁচ। হুম, কোয়ার্টজ আর কাঁচের মধ্যে এইটা খুব সুন্দর জিনিস দেখা যায়, কোয়ার্টজ এবং কাঁচ। কোয়ার্টজ, 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 কোয়ার্টজ ভার্সেস হচ্ছে কাঁচ, ঠিক আছে, কোয়ার্টজ আর হচ্ছে কাঁচ। কোয়ার্টজ এবং কাঁচ উভয়ের কিন্তু সংকেত কিন্তু একই রকম, সবাই হচ্ছে SiO2, SiO2 সবার সংকেত হচ্ছে SiO2, এবং কোয়ার্টজেও কিন্তু SiO2 এর SiO4 এর ইউনিট থাকে, এতেও কিন্তু SiO4 এর ইউনিট থাকে। এখানে কিন্তু SiO4 এর যে ইউনিট গুলো চতুস্থলকীয় ভাবে সিস্টেমেটিক ওয়েতে লং রেঞ্জ অব্দি বিস্তৃত থাকে। এখানে কি থাকে, SiO4 এর ইউনিট গুলো, SiO4 এর যে চতুস্থলকীয় ইউনিট গুলো লং রেঞ্জ অব্দি কিন্তু কেলাসের মধ্যে ওরা বিস্তৃত থাকে। এবার যখন এই কোয়ার্টজকে তুমি হিট করবে তখন কি হবে, গলানোর পরে হিট করলে হচ্ছে ও গলে যাবে, গলিয়ে দেওয়ার পরে ওটা কিন্তু কাঁচে পরিণত হয়ে যাবে। তার কারণ হচ্ছে হিট করার সঙ্গে সঙ্গে ওর যে বিন্যাসগুলো ছিল, ওর যে সিস্টেমেটিক যে অ্যারেঞ্জমেন্ট ছিল, ওই বিন্যাসটা কিন্তু দ্রুত বিলুপ্ত হয়। এবং তুমি ভাববে যে স্যার ওকে গলিয়ে দিয়েছি, আবার ঠান্ডা করে দেবো, আবার আগের অবস্থায় কেলাসে পরিণত হয়ে যাবে, কিন্তু এইরকম হয় না। তার কারণ হচ্ছে তুমি কেলাসের মধ্যে কত সুন্দরভাবে সিস্টেমেটিক অ্যারেঞ্জমেন্ট ছিল, তুমি গলিয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে সব অ্যারেঞ্জমেন্ট ভেঙে গেল, আবার দ্রুত ঠান্ডা করছো, ঠান্ডা করার সঙ্গে সঙ্গে এইরকম কখনোই পসিবল নয় যে আবার সেই যে কণাগুলো গলিয়ে দেওয়ার পরে কণাগুলো তো র্যান্ডম হয়ে গেছিল, ওরা কিন্তু আবার সেই সিস্টেমেটিক ওয়েতে কোয়ার্টজের ভেতরে যেরকম সিস্টেমেটিক ওয়েতে ছিল, সেই সিস্টেমেটিক ওয়েতে কিন্তু আবার ফিরে আসবে না, অর্থাৎ সেই ফিরে আসার জন্য সময়ও পায় না, আর সিস্টেমেটিক আসা সব কণার পক্ষে পসিবল নয়। ওই জন্য কি হয়, কোয়ার্টজ তখন কিন্তু গলিয়ে দেওয়ার পরে কাঁচে পরিণত হয়ে যায়। এটা ক্রিস্টালাইন সলিড, এটা কিন্তু অ্যামারফাস সলিডে রূপান্তর হয়ে যায়। সুতরাং খেয়াল রাখবে,
কোয়ার্টজ যখন ওকে যখন হিট দেওয়া হবে অনিয়তাকার কঠিনে পরিণত হয়ে যাবে, কাঁচে পরিণত হয়ে যাবে এবং সেখান থেকে পুনরায় কিন্তু আবার কোয়ার্টজে ফিরে আসবে না। ঠিক আছে, তো এটা একটা সুন্দর জিনিস একবার বলে দিলাম তোমাকে। আরেকটা জিনিস এখানে রয়েছে, সেটা হচ্ছে বহু পুরানো বাড়ির জানালার সার্সিগুলো ঘোলাটে দেখায়। এটা তোমাদের একটু আগে যেটা বলেছিলাম যে আহ, এই যে জানালার সার্সিগুলো কি হয়, জানালার সার্সিগুলো এটা তোমাদের বইতে এর এক্সপ্লেনেশনও রয়েছে, আমি একটু জাস্ট বলে দিচ্ছি, নট টু মাচ ইম্পর্টেন্ট, একটু দেখে রাখতে পারো। জানলাতে দীর্ঘদিন ধরে পুরোনো জানলাতে রোদ লাগছে, তারপরে আবার রাতে ঠান্ডা হয়ে যাচ্ছে, রোদ লাগছে, ঠান্ডা লাগছে, তো কাঁচের জানালাও তো ওরা অনিয়তাকার কঠিন ছিল। এবার এই যে দীর্ঘদিন ধরে এরকম রোদ আবার ঠান্ডা, রোদ ঠান্ডা এরকম পাওয়ার পরে, হিট আবার ঠান্ডা হওয়ার পরে পরে ওরা কিন্তু কিছুটা অংশ ওরা কেলাসিত হয়ে যায়। কেলাসিত হলে কি হয়ে যাবে, এমারফাসের মধ্যে কেলাস যদি থাকে তখন সেটা ঘোলাটে হয়ে যায়। তো ওই জন্য জানালার যে সার্সিগুলো ওটা হচ্ছে ঘোলাটে দেখায়। ঠিক আছে, এরপরে আমরা আরেকটা সেকশনে আমরা প্রসিড করছি, সেটা হচ্ছে কেলাসাকার কঠিনের শ্রেণী বিভাগ বা ক্লাসিফিকেশন অফ ক্রিস্টালাইন সলিড। আমরা এই চ্যাপ্টারে না বাবু এই ক্রিস্টালাইন সলিড নিয়ে মেনলি আমরা ডিসকাস করব। আর এই কথাটা অবশ্যই খেয়াল রাখবে যে যখন কোনো কঠিনের কথা বলা হচ্ছে, তোমাকে যদি কিছু না বলে যে অ্যামারফাস না ক্রিস্টালাইন সলিড, তখন বাই ডিফল্ট যেরকম তোমরা মোবাইল কিনলে যেরকম বাই ডিফল্ট তোমাদের কোন অ্যাপ থাকে, ইউটিউব অ্যাপ সবসময় থাকে, মেল অ্যাপ তোমার সবসময় থাকবে, জিমেল যেটা সেটা সবসময় থাকে, সেই রকম ভাবে তোমাকে বাই ডিফল্ট তোমাকে যদি কিছু না বলা হয় যে এটা কোন কোন কঠিনের কথা বলছো, কেলাসাকার কঠিন না অনিয়তাকার কঠিন, কিছু না বললে কিন্তু সবসময় ধরবে কেলাসাকার কঠিনের কথা বলা হচ্ছে, অর্থাৎ ক্রিস্টালাইন সলিডের কথা বলা হচ্ছে। তাহলে এখানে আমরা মেনলি পুরো চ্যাপ্টার জুড়ে এই কেলাসাকার কঠিন নিয়েই ডিসকাসটা করব। যারা হচ্ছে খুব ভালো ছেলে, গুড বয়েজ এন্ড গার্লস, তাদের নিয়ে ডিসকাস করব। তো কেলাসাকার কঠিনের এখানে ক্লাসিফিকেশন দেওয়া রয়েছে, কিসের বেসিসে এখানে ক্লাসিফিকেশন করা হয়েছে সেটা একটু বলে দিই। যে এখানে মেনলি কি ধরনের কণা নিয়ে গঠিত কেলাসাকার কঠিন গুলো। কণা বলতে সেই অণু, পরমাণু, আয়ন, তোমার অণু, তোমার পরমাণু, আর হচ্ছে তোমার আয়ন, হ্যাঁ আয়ন। তো অণু, পরমাণু আর হচ্ছে অণু সবার অনেকের নাম হয়, আহ আয়ন নাম হয় না, অয়ন হয়, অয়নটাকে আমরা ডিস্ট্রাক্ট করে আয়ন করে দিতে পারি, আয়নটাকে অয়ন করে দিতে, কিন্তু পরমাণু কারোর নাম হয় না। ঠিক আছে, আমাদের নেক্সট জেনারেশনের নামগুলো আমরা এইভাবে এবার রাখবো। কেমিস্ট্রি পড়াশোনা করেছি তো, অণু, অণু তো আছে, পরমাণু, আচ্ছা অণুর নাম হয় কিন্তু পরমাণুর নাম হয় না কেন? অণু তো থাকে, পরমাণু হয় না। তো দেখা যাক যদি পরের দিকে এরকম নাম টাম গুলো পাওয়া যায়। তো যেটা বলছিলাম, কিসের বেসিসে আমরা ক্লাসিফাই করেছি, তোমরা তো অনলাইনে পড়ছো, ওই জন্য কিছু মজা টজা হচ্ছে না, কিন্তু সামনে যদি আমাদের অফলাইন স্টুডেন্টদের মতো যদি সামনে বসতে, তাহলে কতই না মজা হতো, তাই না? এরকম ভাববে না যে স্যার মাঝে মাঝে গল্প করছেন, সময় নষ্ট হয়েছে, এরকম ভাবার দরকার নেই, তোমরা অফলাইন স্টুডেন্টদেরই মতো। হুম তো এখানে আহ, তাদের মতোই আমি ট্রিট করছি। এবার তোমরা সামনে নেই বলে শুধু কন্টিনিউ পড়াতে হচ্ছে, আর কি আর করা যাবে, মাঝে মাঝে চেষ্টা করবো কিছু এন্টারটেইনমেন্ট করার জন্য। আহ তাহলে কিসের বেসিসে আমরা ক্লাসিফাই করছিলাম, আহ, সেটা হচ্ছে যে গঠনকারী কণার বেসিসে, কণা বলতে অণু, পরমাণু, আয়ন, এবং তাদের মধ্যে কি ধরনের আকর্ষণ বল কাজ করে। কণাগুলোর মধ্যে আকর্ষণ বল তো কাজ করবে, থার্মাল এনার্জি তো আমি ধরবো না এখানে, তাহলে তাপীয় শক্তি ছাড়া আমাদের কি রয়েছে, আকর্ষণ বল, কি ধরনের আকর্ষণ বল কণাগুলোর মধ্যে কাজ করছে আর কি ধরনের কণা নিয়ে তৈরি হচ্ছে, তার বেসিসে আমরা ক্লাসিফাই করব। ঠিক আছে, আর এই দুটো জিনিসই তোমার লাগবে এক্সাম রেসপেক্টে। তাহলে কেলাসাকার কঠিন এখানে দেখো আমরা টি ডায়াগ্রাম করে দিয়েছি। ফার্স্ট হচ্ছে আণবিক কেলাস, আণবিক, অণু, অণু থেকে আণবিক এসছে, অণুর ইংরেজি কি, মলিকুল, তাহলে আণবিক হবে মলিকুলার, আর কেলাস তো ক্রিস্টাল, তাহলে এর ইংলিশটা কি হবে গো, এর ইংলিশটা তো সহজ, মলিকুলার ক্রিস্টাল হবে, মলিকুলার, মলিকুলার ক্রিস্টাল, এটা হচ্ছে মলিকুলার ক্রিস্টাল, ইংলিশ টার্মটা এখানে লিখে রাখবে, আমি লিখিনি, মলিকুলার ক্রিস্টাল। আরেকটা হচ্ছে, আচ্ছা তুমি এটা বুঝতে পেরে গেছো আণবিক কেলাস মানে স্যার অণু নিয়ে গঠিত হবে, তাহলে তার জন্য একে আণবিক কেলাস বলা হচ্ছে। আরেকটা হচ্ছে আয়নিক কেলাস, আয়নিক কেলাস অবভিয়াসলি আয়ন দিয়ে তৈরি হবে, তাহলে আয়নীয় কেলাসের এখানে উদাহরণগুলো দেওয়া রয়েছে। আচ্ছা আয়নিক কেলাসকে আয়নিক কেলাসই বলবো, মানে এর ইংলিশটা কি হবে গো, এই ইংলিশটা হবে আয়নিক ক্রিস্টাল, আয়োনিক ক্রিস্টাল, CRYSTAL, আয়নিক ক্রিস্টাল। এর উদাহরণগুলো কি, NaCl, KCl, জিঙ্ক সালফেট, এগুলো সব যত ক্যাটায়ন আয়ন দিয়ে তৈরি হবে, তো আয়নিক স্পিসিস গুলো হচ্ছে
ওরা হচ্ছে এই ধরনের কেলাস তৈরি করবে, আয়নিক ক্রিস্টাল তৈরি করবে। এদের মধ্যে আকর্ষণ বল কি ধরনের কাজ করে, এটার কিন্তু ক্লাসিফিকেশন আবার রয়েছে, আস্তে আস্তে ডিসকাস করবো, এটা পুরো শেষ করে দিই তারপরে এটা ডিসকাস করছি। আয়নিক কেলাসের মধ্যে দেখো ক্যাটায়ন এবং অ্যানায়ন রয়েছে। ক্যাটায়ন মানে কোটি আয়ন, ক্যাটায়ন এবং অ্যানায়ন রয়েছে। এই ক্যাটায়ন এবং অ্যানায়নের মধ্যে কি আকর্ষণ বল কাজ করে? কুলম্বীয় আকর্ষণ বল বা স্থির তড়িৎ আকর্ষণ বল কাজ করে। তো সেটাই এখানে লেখা রয়েছে। তোমরা এরকম ভাববে না যে স্যার এত কিছু লেখা, আপনি লিখলে ভালো হতো। লিখলে না অনেক, এই যে ক্লাসটা ধরো কত সময় হবে জানি না, 1 ঘন্টা কাছাকাছি হয়ে যাবে, কিন্তু যদি আমি লিখতাম না এই ক্লাসটা অনেকটা 2 ঘন্টা হয়ে যেত। এবং লিখে লিখে পড়ালে হয়তো হ্যাঁ হতো ঠিকই, কিন্তু অনেকটা লেন্দি হয়ে যাবে। তো এখানে লিখে রাখার এই উদ্দেশ্য এটাই, এরকম নয় যে আমি এখানে লিখতে পারতাম না, সবই লিখতে পারতাম, কিন্তু লিখলে দেখো এত জিনিসপত্র কত সুন্দর করে সিস্টেমেটিক সাজিয়ে লেখা রয়েছে, তোমাদের শর্ট নোট বানাতে সুবিধা হবে, ওই জন্যই লিখে রাখা, ঠিক আছে। আর যেগুলো এক্সট্রা জিনিসপত্র সেগুলো তো আমি এখানে লিখবো। তো তোমাদেরই হেল্প হবে আর টাইমও কম লাগবে। তো এদের মধ্যে কি ধরনের আকর্ষণ বল কাজ করে? স্থির তড়িৎ আকর্ষণ বল, বা কি বলতে পারি গো, কুলম্বীয় আকর্ষণ বল। না, একই জিনিস, কুলম্বীয় আকর্ষণ বল বা কুলম্বিক অ্যাট্রাকশন ফোর্স। কুলম্বীয় কুলম্বীয় আকর্ষণ আকর্ষণ বল কাজ করে এদের মধ্যে, কুলম্বীয় আকর্ষণ বল কাজ করে, ঠিক আছে। আচ্ছা, আর একটা হচ্ছে সমযোজী কেলাস। তাহলে এটা হলো উদাহরণগুলো খেয়াল রাখবে, কি ধরনের আকর্ষণ বল খেয়াল রাখবে। সমযোজী কেলাস, অবভিয়াসলি সমযোজী কেলাস মানে সমযোজী বন্ধন দ্বারা যুক্ত থাকবে। তাদের উদাহরণ হচ্ছে হীরক, গ্রাফাইট, সিলিকন কার্বাইড, যেটাকে কার্বোরেন্ডামও বলা হয়। খুব ইম্পর্টেন্ট কথা, খেয়াল রাখবে, কার্বোরেন্ডাম সিলিকন কার্বাইড একই জিনিস। সিলিকন ডাই অক্সাইড, যেটা কোয়ার্টজ আমরা বলি, সিলিকন ডাই অক্সাইড বা সিলিকাও বলা হয়। সিলিকা, এটা লিখে রাখবে, তোমাদের খাতায় লিখে রাখো একটু, সিলিকা বা হচ্ছে কোয়ার্টজও বলতে পারি। বোরন নাইট্রাইট, বোরন নাইট্রাইট বা ইনঅর্গানিক গ্রাফাইট বলা হয় না বোরন নাইট্রাইটকে। তো এইগুলো হচ্ছে সমযোজী কেলাসের উদাহরণ, সবগুলো খুব ইম্পর্টেন্ট, খুব ভালো করে এই এক্সাম্পল গুলো করে রাখবে, কেমন। সমযোজী কেলাসকে ইংরেজিতে কি বলা হবে? নেটওয়ার্ক কেলাস বলা হয়। নেটওয়ার্ক, NETWORK, নেটওয়ার্ক ক্রিস্টাল বলা হয়, নেটওয়ার্ক ক্রিস্টাল বলা হয়। তো খেয়াল রাখবে, এই ইংলিশ টার্মটা খেয়াল রাখবে। তাহলে এখানে কি ধরনের বল কাজ করবে গো? সমযোজী বন্ধন কাজ করবে। আর ধাতব কেলাস, ধাতু নিয়ে তৈরি হবে, সব ধাতুগুলোই হচ্ছে আমাদের ধাতব কেলাস তৈরি করবে। তাদের উদাহরণ দেওয়া রয়েছে গোল্ড, সিলভার, গোল্ড, কপার, আয়রন, এগুলো হচ্ছে সব ধাতব কেলাসের উদাহরণ। আর এদের মধ্যে কি আকর্ষণ বল থাকবে? ধাতব ধাতব বন্ধন থাকবে। মানে কি ধরনের বন্ধন থাকবে? ধাতব বন্ধন থাকবে। এটা নিয়ে একটু বলছি আমি। এখানে একটা খুব পপুলার মডেল থাকে, সেটা হচ্ছে ইলেকট্রন সমুদ্র মডেল বা ইলেকট্রন সি মডেল। ইলেকট্রন সি মডেল, ইলেকট্রন সি সি মডেল, ইলেকট্রন সি মডেল বা ইলেকট্রন সমুদ্র মডেলও বলা হয়। তো এই মডেল অনুযায়ী এই ধাতব কেলাসকে এক্সপ্লেন করা হয়। তো সেখানে কি বলা হয় একটু জাস্ট বলে দিচ্ছি। দেখো, ধাতু দিয়ে এই কেলাসটা তৈরি হবে। তো সেক্ষেত্রে ধাতু যদি থাকে, ধরো এম একটা ধাতু, এম একটা ইলেকট্রন বর্জন করবে। যদি একটা ইলেকট্রন বর্জন করে, তাহলে কিসে পরিণত হবে? এম প্লাসে পরিণত হবে, ক্যাটায়নে পরিণত হবে। তো এই রকম করে অসংখ্য যখন ক্যাটায়ন গুলো যখন পাশাপাশি থাকবে, অসংখ্য ক্যাটায়ন গুলো মানে ধাতুগুলো যখন এরকম ইলেকট্রন বর্জন করবে, তখন ধাতুগুলো কি করবে? এই ধরো একটা কেলাস রয়েছে, তো কেলাসের মধ্যে এই ইলেকট্রন গুলো এরকম করে ছড়িয়ে থাকবে, চারিদিকে ইলেকট্রন গুলো ছড়িয়ে থাকবে, ইলেকট্রন গুলো এদিক ওদিক করে ছড়িয়ে থাকবে, যেন মনে হবে যেন সমুদ্রে ইলেকট্রন রয়েছে, সমুদ্রে যেন জলের বদলে ইলেকট্রন রয়েছে, এবং তার মাঝখানে এই মেটালটা যেন গ্রন্থিত হিসাবে রয়েছে, এম প্লাসটা এরকম করে রয়েছে, এম প্লাস গুলো এরকম একটা নয়, এরকম করে গ্রন্থিত রয়েছে। মানে ঠিক যেন ভাবো যে এইরকম একটা যেন সমুদ্রে যেন এরকম আহ সমুদ্রে যেন জলের জায়গায় ইলেকট্রন রয়েছে, এবং তার উপরে যেন নৌকা ভাসছে। এমটাকে এখানে ভাবো নৌকো হিসাবে ভাবো, এমটাকে এখানে কি হিসাবে ভাববে? নৌকো হিসাবে ভাবো। নৌকো মাঝি রে, ও মাঝি রে, আপনা কিনারা। এই দেখো নৌকোর মতো লাগছে না? হ্যাঁ, নৌকো, নৌকো, নৌকো। বেশি ঘাটাঘাটি লাগছে, তো তোমরা ঠিক করে নেবে এটাকে। তো ইলেকট্রন সি মডেলের কথা বললাম আর কি। তো যেন ইলেকট্রনের সমুদ্রে যেন আহ, এই এই কাটায়ন গুলো যেন গ্রন্থিত রয়েছে। তো উপরে ওইগুলো এমনি এমনি লাগিয়ে দিয়েছি, তোমরা ফ্রেশ করে একটু ইয়ে করে নেবে, ঠিক আছে। তো এইটা হচ্ছে ইলেকট্রন সি মডেলটা আমি কেন বলে দিলাম, কারণ তোমাদের কখনো এরকম অপশন টপশনে কোনোদিন যদি চলে আসে যে ইলেকট্রন সি মডেল কোন কেলাসের ক্ষেত্রে দেখা যায়, তো তুমি বলে দিতে পারবে তখন যে এটা ধাতব কেলাসের ক্ষেত্রে।
ঠিক আছে। আর এই সমযোজী কেলাস নিয়ে এই গ্রাফাইট আর হচ্ছে ডায়মন্ড নিয়ে এর পরের স্লাইডে আমরা ডিসকাস করব। তার আগে আমরা এই আণবিক কেলাসের আরেকটু ক্লাসিফিকেশন করে নিই। আণবিক কেলাসের আরেকটা হচ্ছে আমরা ক্লাসিফিকেশন দেখে নেব। আহ আণবিক কেলাসের আরো হচ্ছে তিনটে পার্ট। একটা হচ্ছে দেখো অণু নিয়ে গঠিত, তাই আণবিক কেলাস। অণু তো আবার ডিফারেন্ট ডিফারেন্ট হতে পারে। অণু হচ্ছে অধ্রুবীয় অণু হতে পারে, তাই অধ্রুবীয় অণু দিয়ে যদি কেলাস তৈরি হয় তাহলে অধ্রুবীয় কেলাস আকার কঠিন বলবো। অধ্রুবীয় আণবিক কেলাস আর কি অ্যাকচুয়ালি, মানে অধ্রুবীয় ইংরেজিতে কি বলা হয়, নন পোলার, তাহলে নন পোলার মলিকুলার ক্রিস্টাল বলবো। তাহলে এটা হচ্ছে নন পোলার মলিকুলার ক্রিস্টাল, নন পোলার, নন পোলার মলিকুলার ক্রিস্টাল, নন পোলার মলিকুলার ক্রিস্টাল আর কি লিখে নেবে। আর ধ্রুবীয়, তাহলে আচ্ছা নন পোলার মলিকুলার ক্রিস্টাল তাহলে কোন দ্বারা মানে কোন ধরনের অণু দ্বারা তৈরি হবে? অবভিয়াসলি নন পোলার অণু দ্বারা। নন পোলার হচ্ছে অণু, নন পোলার অণু কি হতে পারে দেখো, হিলিয়াম নিয়ন এই সকল পরমাণু হতে পারে, এই সকল পরমাণু হতে পারে। অর্থাৎ অণু বলছি মানে সবসময় যে দুটো তিনটে করে পরমাণু নিয়ে তৈরি হবে এরকম নয়। হিলিয়াম নিয়ন এগুলো একটা পরমাণু নিয়ে গঠিত এবং এদের পরমাণু যা অণু একই জিনিস। তাহলে আণবিক ক্রিস্টালের এই যে অধ্রুবীয় কেলাস কিন্তু হিলিয়াম নিয়নের মতো, হিলিয়াম নিয়ন আর্গন এদের মতো কিন্তু পরমাণু গুলো নিয়ে কিন্তু এই অধ্রুবীয় কেলাস গঠিত হতে পারে। খেয়াল রাখবে কিন্তু এরা কিন্তু অধ্রুবীয় কেলাস গঠন করছে। তাহলে সলিড হিলিয়াম, সলিড নিয়ন এগুলো হচ্ছে সব অধ্রুবীয় কেলাস তৈরি করছে। এগুলো সব সলিড, কিন্তু এগুলো সব সলিড স্টেটে, এগুলো সব সলিড স্টেটে। আর কঠিন হাইড্রোজেন, কঠিন O2 মানে অক্সিজেন, ক্লোরিন, মিথেন এগুলো সব কঠিন অবস্থায় থাকবে। তাহলে এদের মধ্যে হচ্ছে এই সকল অণুগুলো, এই যে মিথেন, ক্লোরিন, অক্সিজেন, হাইড্রোজেন সব কঠিন অবস্থায় কিন্তু এই অধ্রুবীয় কেলাস উৎপন্ন করবে। কেন অধ্রুবীয় বলা হলো বলতো? তার কারণ দেখো এটা তো হোমোনিউক্লিয়ার ডায়াটমিক মলিকুল, এগুলো তো সবসময় নন পোলার। আর মিথেন এটাও নন পোলার, তাই না? তাহলে নন পোলার যদি হয়, কোনো ধ্রুবীয়তা যদি না থাকে, তাহলে এই যে এই সকল অণু নিয়ে গঠিত কেলাসকে বলবো অধ্রুবীয় কেলাস আকার কঠিন। ওটা বুঝতে পেরেছো? এদের মধ্যে কি ধরনের বল কাজ করে এটা খুব গুরুত্বপূর্ণ। তাহলে এদের মধ্যে কাজ করে লন্ডন ফোর্স কাজ করে, ঠিক আছে? এটা খুব ইম্পর্টেন্ট, এই ফোর্স গুলো বেশি ইম্পর্টেন্ট। নেক্সট হচ্ছে তাহলে এগুলো সব ইম্পর্টেন্ট, এক্সাম্পল গুলো বেশি ইম্পর্টেন্ট। আর কি ধরনের আকর্ষণ বল কাজ করে এটা হচ্ছে ভালো করে দাগিয়ে রাখবে। ধ্রুবীয় কেলাস, তাহলে দেখো মলিকুলার ক্রিস্টালের আরেকটা ভাগ, তাহলে অণু কিন্তু সেটা ধ্রুবীয় অণু হবে। এটা অধ্রুবীয় অণু ছিল, এটা ধ্রুবীয় অণু হবে। তাহলে ধ্রুবীয় অণু SO2, তুমি তো জানো SO2 হচ্ছে ধ্রুবীয়, তাই না? এর পোলারিটি রয়েছে না, SO2 কেমন দেখতে হয়, এইটা হচ্ছে SO2। তাহলে এর তো পোলারিটি রয়েছে, তাই না? এর তো পোলারিটি রয়েছে, এর মিউ এর মান রয়েছে, মিউ নট ইকুয়ালস টু 0। তাহলে এটা হচ্ছে পোলার মলিকুল। অ্যামোনিয়া এটাও পোলার মলিকুল, এটাও কিন্তু পোলার মলিকুল, এটাও পোলার, পোলার, পোলার। এগুলো তো তোমরা কেমিক্যাল বন্ডিং এ পড়েছো, যে মিউ নট ইকুয়ালস টু 0 হয়। যদি না পড়ে থাকো তাহলে এখন আর কি করে যাবে, এগুলো তো এখানে বলা যাবে না। যখন কেমিক্যাল বন্ডিং পড়াবো ইউটিউবে সেখানে দেখে নিতে হবে। তাহলে এদের মধ্যে কি বল কাজ করে? এদের মধ্যে হচ্ছে ডাইপোল ডাইপোল বল কাজ করে। তার কারণ SO2 এটা এটা কিন্তু ডেল্টা প্লাস, এটা হচ্ছে ডেল্টা মাইনাস। তাহলে এই যে ডেল্টা প্লাস ডেল্টা মাইনাস বল কাজ করছে মানে তো এটা ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স কাজ করছে। তাহলে এদের এটা 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 ডেল্টা মাইনাস না, এটা হচ্ছে ডেল্টা প্লাস। হাইড্রোজেনের ডেল্টা প্লাস, এটা হচ্ছে ডেল্টা মাইনাস। তিনটার জন্য 3 ডেল্টা মাইনাস। এর হচ্ছে প্রত্যেকটা হাইড্রোজেনের জন্য একটা করে ডেল্টা প্লাস হবে, তাই না? তাহলে এদের মধ্যে একটা অ্যামোনিয়া, আরেকটা অ্যামোনিয়া, আরেকটা অ্যামোনিয়া, এদের মধ্যে কি বল কাজ করবে? এদের মধ্যে হচ্ছে ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স কাজ করবে। এটা লো রয়েছে এখানে, ডাইপোল ডাইপোল অ্যাট্রাকশন ফোর্স এর ক্ষেত্রেও সেই রকম। তাহলে সলিড স্টেটে কিন্তু এগুলো সব, না হলে কেলাস পাবো কোত্থেকে? আর হচ্ছে হাইড্রোজেন বন্ধন যুক্ত কেলাস, হাইড্রোজেন বন্ধন খুব প্রাইম এক্সাম্পল, সেটা হচ্ছে বরফ, ইম্পর্টেন্ট এক্সাম্পল। বরফের ক্ষেত্রে কিন্তু হাইড্রোজেন বন্ধন থাকে এবং হাইড্রোজেন বন্ধনের মাধ্যমে পরপর যুক্ত হয়ে এই বরফের কেলাস তৈরি করে। তো এদের মধ্যে কি বল কাজ করে? হাইড্রোজেন বন্ধন কিন্তু এদের মধ্যে কাজ করে। তো খুব ইম্পর্টেন্ট, এই এক্সাম্পল গুলো কিন্তু বাবু খুব ভালো করে তোমাকে করে রাখতে হবে। আচ্ছা, ধ্রুবীয় কেলাসকে ইংরেজিতে কি বলবো গো? পোলার এটা এটা কি বলছিলাম, নন পোলার, এটা হচ্ছে পোলার, এটা হচ্ছে পোলার মলিকুলার ক্রিস্টাল, পোলার মলিকুলার ক্রিস্টাল হবে, পোলার মলিকুলার ক্রিস্টাল, ঠিক আছে? আর ক্রিস্টাল আর কি। আর এটা হচ্ছে নন পোলার, এটাকে একটু আলাদা কালিতে করে দিই, দিলে তোমার বুঝতে সুবিধা হবে, ঠিক আছে? সব মলিকুলার ক্রিস্টাল। আর এটা তো হাইড্রোজেন বন্ডেড মলিকুলার ক্রিস্টাল। তো এইভাবে কিন্তু সকল জিনিসগুলো কিন্তু তোমাদের আমি সুন্দর করে এক্সপ্লেন করে দিলাম এবং ক্লাসিফিকেশনটা দেখিয়ে দিলাম।
তো সুন্দর করে নোট বানিয়ে নেবে, দিলে তোমাদের পড়তে সুবিধা হবে। ঠিক, ডান, ক্লিয়ার? ওকে, একটু বড় করে দিই, একটু বড়। ওকে। নেক্সট আমরা এক্ষুনি বলেছিলাম যে এই যে সমযোজী কেলাস যেটা বলেছিলাম, এই যে কোভ্যালেন্ট ক্রিস্টাল, কোভ্যালেন্ট বা নেটওয়ার্ক ক্রিস্টাল কিন্তু পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে এই হীরক আর গ্রাফাইট এই দুটোর থেকে বেশ করে কিন্তু পরীক্ষায় কোশ্চেন আসে। আমি জানি না স্যার ম্যামরা কেন এটাকে খুব বেশি প্রায়োরিটি দেয়, ডায়মন্ডকে না হলে বেশি প্রায়োরিটি দিল সেটা ঠিক আছে, কারণ আমরা স্যারেরা ম্যামকে তো আমরা স্যার ম্যামরা ডায়মন্ড খুব পছন্দ করি, গিফট টিফট দেওয়ার পারপাসে আমরা খুব পছন্দ করি, যদিও আমাদের কেউ দেয় না। তো ডায়মন্ড ঠিক আছে, সুন্দর ভালো লাগার জিনিস, ডায়মন্ড ঠিক আছে পছন্দ করে, গ্রাফাইট কেও খুব পছন্দ করে। তো এর মধ্যে কেমিস্ট্রি আছে, ওই জন্য এদেরকে পছন্দ করে, আর অন্য কোনো কারণ নয়। তো ডায়মন্ড আর হচ্ছে গ্রাফাইট নিয়ে আমাদের একটু ফার্দার ডিসকাশন করতে হবে, পরীক্ষায় ওইগুলো আসে। আর বাকি এখান থেকে কি ধরনের কোশ্চেন হবে আমি বলে দিচ্ছি। এখান থেকে যেটা পরীক্ষায় কোশ্চেন আসে সেটা হচ্ছে তোমাকে এমসিকিউ কোশ্চেন এরকম দিতে পারে যে নিচের কোনটি হচ্ছে নেটওয়ার্ক ক্রিস্টাল, কোনটা হচ্ছে হাইড্রোজেন বন্ডেড ক্রিস্টাল, এরকম করে 4টা অপশন দিয়ে দেবে। তো বিশেষ করে এই সকল জায়গায় তোমাকে ফাঁসাতে পারে, এই যে কার্বোরেন্ডাম, সিলিকন কার্বাইড, বোরন নাইট্রেট, এটাকে ইনঅর্গানিক গ্রাফাইট লিখে রাখবে, তো অজৈব গ্রাফাইট বলা হয়, এটা থেকে অ্যারো দিয়ে লিখে রাখবে, তো অজৈব গ্রাফাইট। তো এই রকম করে নাম করে দিয়ে দিতে পারে। তো এগুলো কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। তো পরীক্ষায় এইরকমই কোশ্চেন আসে, আর এদের মধ্যে কি ধরনের আকর্ষণ বল কাজ করে এই ধরনের কোশ্চেনই আসে পরীক্ষায়, ঠিক আছে? নেক্সট আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ডায়মন্ড। ডায়মন্ড বা হচ্ছে হীরক, এটা নিয়ে আমাদের একটু ডিসকাস করতে হবে। ডায়মন্ডের এখানে একটা সুন্দর ছবি আঁকা রয়েছে, ডায়মন্ড, এটা হচ্ছে ডায়মন্ডের ছবি। তো দেখতে পাচ্ছ কত সুন্দর ছবি, এটা ইন্টারনেট থেকে আমি এই জন্য নিয়েছি, খুব সুন্দর লাগলো ছবিটা। তো ডায়মন্ড, এটার ভেতরে অ্যাকচুয়ালি এইভাবে, এইটা হচ্ছে তার ক্রিস্টাল স্ট্রাকচার। হ্যাঁ, এর ভেতরে কি রয়েছে অ্যাকচুয়ালি কার্বন, আর কিছু নয়, তাদেরকে পুড়িয়ে দাও, এত দামি ডায়মন্ড সব শেষ হয়ে যাবে। হ্যাঁ, সব পুড়িয়ে সেই এসে সেই ছাইতে পরিণত হয়ে যাবে, সেই কার্বনে পরিণত হবে, এত দামি জিনিস। হ্যাঁ, আমরাও তো সেই একদিন এইরকম ছাই হয়ে যাব, কিন্তু আমাদের মধ্যে এত রাগ, অভিমান, হিংসা, হুম, আম, তো আমাদের এই সব জিনিসগুলো মানে আমরা অ্যাকচুয়ালি রিয়েলাইজ করি না এই সকল জিনিসগুলো, যে সবাই তো একদিন সব চলে যাব, কোথায় কেউ থাকবে না। কিন্তু তাও আমরা আমার 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 এটা আমার ওটা, এই আমার আমার করে চিৎকার করি, ঝগড়াঝাটি করি, এই এই ক্ষমতার লোভ, পাওয়ার, এই সকল জিনিসগুলো নিয়ে। তো কার্বন, এই ডায়মন্ড এত সুন্দর চকচকে জিনিস, এটাও হিট করে দিলে সেই কার্বনে গিয়ে থামবে, সেই ছাই হয়ে যাবে আমাদের মতো, বডি পুরো কার্বনে ভর্তি। তো যেটা আমি বলছিলাম, আহ তোমরা তো সামনে নেই এখন, অনলাইনে পড়ছো, কতটা জানি না কতটা কানেক্ট করতে পারছো, বাট সামনে থাকলে তো অনেক গল্প হয়ে যেত এই পারপাসে। যেটা বলছিলাম, যে অ্যাকচুয়ালি এই ডায়মন্ডের স্ট্রাকচার ভেতরে কিন্তু এইরকম স্ট্রাকচার রয়েছে, এইটা এইরকম শুধু এইটুকু জায়গা জুড়ে নয়, এটা শুধু কিন্তু এইটুকু জায়গা জুড়ে নয়, এটা কিন্তু একটা লং ডিস্টেন্স অবধি, মানে এইরকম করে আবার এর সঙ্গে একটা কার্বন, তার সঙ্গে আবার কার্বন, চতুস্থলকীয় ভাবে পরপর যুক্ত রয়েছে, সব চতুস্থলকীয় ভাবে এরকম করে কানেক্ট হয়ে হয়ে, এর সঙ্গে আবার 4টা, এর সঙ্গে 4টা, এর সঙ্গে আবার 1 2 3, আবার একটা 4টা, এর সঙ্গে আবার সেই রকম 1 2 3 4, এইরকম কিন্তু এরা পরপর ত্রিমাত্রিক ভাবে কানেক্টেড হয়ে এরকম কিন্তু পরপর পরপর করে এরা কিন্তু এরকম থাকে, ঠিক আছে? তো এইগুলোতে সব কার্বন রয়েছে, এগুলো সব হচ্ছে কার্বন, কার্বন, এই যে ব্ল্যাক গুলো, এগুলো হচ্ছে সব কার্বন, ঠিক আছে? তো আহ, এইটা হচ্ছে তার মলিকুলার লেভেলের স্ট্রাকচার, ক্রিস্টাল স্ট্রাকচার ডায়মন্ডের। তো এখানে যেটা তোমাদের লাগবে সেটা হচ্ছে কার্বনের হাইব্রিডেশন লাগবে। কার্বন, এখানে দেখো একটা কার্বন কটা বন্ধন তৈরি করেছে, 1 2 3 আর 4টা বন্ধন করেছে। তাহলে কার্বনের হাইব্রিডেশন কি হবে গো? কার্বনের অবভিয়াসলি এখানে হাইব্রিডেশন হবে স্যার sp3 হাইব্রিডেশন হবে, ঠিক আছে? এবং এদের মধ্যে দেখো অসংখ্য এরকম কি লার্জ নাম্বারের কিন্তু এরকম কার্বন কার্বন সমযোজী বন্ধন রয়েছে। এই সমযোজী বন্ধন এত থাকার জন্য কিন্তু ওরা কিন্তু খুব রিজিড হয়, তাদের মধ্যে বন্ডটা খুব স্ট্রং হয়। তাহলে বন্ড যদি স্ট্রং হয় তাহলে তারা দৃঢ় হবে। তো এই জন্যই হচ্ছে ডায়মন্ড এত শক্ত হয়, এত হার্ড হয়, দৃঢ় হয়, ঠিক আছে? আহ আর এখানে কোনো ফ্রি ইলেকট্রন নেই, কার্বন তো তার কার্বনের বহিস্থ কক্ষে কটা ইলেকট্রন রয়েছে, কার্বনে হচ্ছে 2s2, 2s2, আর হচ্ছে 2s2, 2p2, তাই না? 2s2, 2p2, তাহলে বহিস্থ কক্ষে কটা ইলেকট্রন রয়েছে, 4 ইলেকট্রন রয়েছে, তাহলে 4টা ইলেকট্রন দিয়ে
সিগমা বন্ড তৈরি করছে, 4 সিগমা বন্ড তৈরি করছে। তাহলে 4টা সিগমা বন্ধন করে নিলে আর তো কোনো এক্সট্রা ইলেকট্রনই নেই। তাহলে এক্সট্রা ইলেকট্রন না থাকলে, তাহলে ইলেকট্রন ফ্রি ইলেকট্রন না থাকলে ওরা তাপ ও তড়িতের এই জন্য কুপরিবাহী হয়। তাহলে হার্ড হয় এবং হচ্ছে তাপ ও তড়িতের কুপরিবাহী হয়। এই জিনিসটা কিন্তু এখানে সাম আপ করে দেওয়া রয়েছে, যেটা কিন্তু পরীক্ষার জন্য তোমাদের লাগবে। আমি এখানে লিখে রেখেছি, এটা কিন্তু লাগবে তোমাদের। হ্যাঁ, এখানে রয়েছে দেখো যে হীরক বা হচ্ছে ডায়মন্ড, প্রতিটি কার্বন পরমাণু sp3 হাইব্রিডাইজড। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, এই কথাটা পার্টিকুলার খুব লাগবে। আর উচ্চ গলনাঙ্ক, দৃঢ় এবং তাপ ও তড়িতের কুপরিবাহী খুব খেয়াল রাখবে, এই কথাগুলো খুব খেয়াল রাখবে। এবং হচ্ছে sp3 হাইব্রিডাইজড, এটা কিন্তু তোমাকে খেয়াল রাখতে হবে। এবং কার্বন পরমাণুগুলি, এখানে কার্বন পরমাণুগুলো কি হবে গো? চতুস্থলকীয়। সি গুলো কিন্তু চতুস্থলকীয় বা হচ্ছে টেট্রাহেড্রাল, চতুস্থলকীয় বা হচ্ছে টেট্রাহেড্রালে ওরা হচ্ছে অ্যারেঞ্জ করে থাকে, চতুস্থলকীয় হয়ে যায়। ঠিক আছে, কার্বন গুলো চতুস্থলকীয়। আহ এরপরে হচ্ছে গ্রাফাইট। গ্রাফাইটের ক্ষেত্রে স্ট্রাকচারটা এখানে দেওয়া রয়েছে, খুব সুন্দর স্ট্রাকচার। দেখো কি সুন্দর স্ট্রাকচার, এইটা হচ্ছে গ্রাফাইটের স্ট্রাকচার। হুম, গ্রাফাইটে তোমরা এটা কিন্তু আগে শুনেছো যে গ্রাফাইট নরম এবং পিচ্ছিল হয়, ও ডায়মন্ড কিন্তু হার্ড হয়, আর গ্রাফাইট কিন্তু নরম এবং পিচ্ছিল হয়। তো গ্রাফাইটের ক্ষেত্রে দেখো এইখানে এই যে ইউনিট গুলো, এই যে ইউনিট, এই ইউনিট, এই ইউনিট, এইগুলো কিভাবে, এইটা ভাবো, এই যে ইউনিটটা তুমি ভাবো এইটা একটা লেয়ার, তারপরে হচ্ছে এইটা লেয়ার, তারপরে ভাবো এইটা লেয়ার। তো এইগুলো হচ্ছে সেই লেয়ার আর কি, এক একটা লেয়ার এরকম করে পরপর করে, কত সুন্দর দেখো 3D ছবি দেওয়া রয়েছে, দেখো পরপর পরপর করে লেয়ার গুলো একে একে করে সাজানো রয়েছে। এই যে লেয়ার গুলো এইরকম দেখতে, এখানে দেখো এগুলো সব কার্বন পরমাণু, কার্বন পরমাণু। তাহলে একটা কার্বন পরমাণু, একটা কার্বন পরমাণু কজনের সঙ্গে, তুমি ভাববে না এটা তো দুজনের সঙ্গে যুক্ত, না, এর সঙ্গে আবার আবার এরকম অ্যাটাচ থাকতে পারে, আবার এরকম করে অ্যাটাচ হয়ে যাবে, আবার এরকম অ্যাটাচ হয়ে যাবে, এর সঙ্গে আবার এইরকম করে আবার অ্যাটাচ হয়ে যাবে। এটা তো ইনফাইনাইট ডিস্টেন্স অফ দি, এরা এরকম থাকবে, মানে ইনফাইনাইট, ওরা হচ্ছে নাম্বার এরকম বন্ড করবে লং রেঞ্জ অবধি, কিন্তু ইনফাইনাইট নয়, ওরা হচ্ছে লং রেঞ্জ অবধি থাকবে, একটা তো ফাইনাইট থাকবে। হুম, তো যদি একটা কার্বনকে যদি কনসিডার করো, ধরো এই কার্বন কটার সঙ্গে বন্ধন করে রয়েছে, কটা কার্বনের সঙ্গে, তার প্রতিবেশী 1 2 3টে কার্বনের সঙ্গে বন্ধন রয়েছে। তাহলে বাবু দেখো, কার্বন যদি 3টে কার্বনের ও পাশের যদি 3টে কার্বনের সঙ্গে বন্ধন করে থাকে, তাহলে এখানে 3টে সিগমা বন্ধন হলে, তাহলে এখানে কার্বন গুলো কি হাইব্রিডাইজেশনে থাকবে? sp2 হাইব্রিডাইজেশনে থাকবে। তাহলে স্যার একটা এক্সট্রা, একটা ইলেকট্রন রয়েছে, একটা এক্সট্রা ইলেকট্রন রয়েছে, সেই ইলেকট্রনটা কোথায় থাকবে? সেই ইলেকট্রনটা কিন্তু এখানে, তুমি তো দেখেছো এক্ষুনি কার্বনের আমি এখানে ইলেকট্রন বিন্যাস দেখিয়েছিলাম তোমাকে, এখানে দেখেছো তো যে ওরা ওরা যখন হচ্ছে এক্সাইটেড স্টেটে চলে যাবে, আরেকটা ইলেকট্রন কিন্তু ওদের 2p অরবিটালে থেকে যাবে। 2s এ এইরকম থাকে না, 2s, তারপরে হচ্ছে 2p, 2s2 আর হচ্ছে 2p2। তাহলে এই 2s2, এটা হচ্ছে 2p2, তো s এ হচ্ছে দুটো ইলেকট্রন, p তে হচ্ছে দুটো ইলেকট্রন থাকে। তাহলে এখান থেকে একটা ইলেকট্রন এখানে শিফট করে যায় না এক্সাইটেড স্টেটে এলে, তবে গিয়ে তো তার চারটা বন্ধন, আগে দুটো ছিল এখানে, আর এখানে দুটো ছিল, একটা দুটো আর এখানে দুটো ছিল, এই দুটোর একটা এখানে চলে আসে, তাহলে এই রকম হয়ে যায়, দিয়ে তারা হচ্ছে হাইব্রিডাইজেশন করে। এবার এখানে কিন্তু sp2 হাইব্রিডাইজেশন হয়, এটা হচ্ছে sp2 হাইব্রিডাইজেশন। একটা p ইলেকট্রন কিন্তু থেকে গেছে, এটা 2p তে একটা পিওর p অবস্থায় থেকে গেছে। তাহলে টোটাল হচ্ছে 3টে হাইব্রিড অরবিটাল, 3টে সিগমা বন্ধন করেছে, 3টে সিগমা বন্ধন। এখানে বেশি কেমিক্যাল বন্ডিং এ ঢুকে যাচ্ছে নাকি গো? অত বেশি মাথায় নাও না, আমি জাস্ট একটু হালকা করে বুঝিয়ে দিচ্ছি, এত মাথায় বেশি জোর জার করে নেবে না। তুমি ভাবছো স্যার কেমিক্যাল বন্ডিং এ কিছু হয়ে যাচ্ছে, না না, কিছু নয়। আমি জাস্ট দেখাতে চাইছি কিভাবে বন্ডিংটা হয়েছে আর কি, একটু কনসেপ্টটা ক্লিয়ার করে রাখো। তাহলে এখানে sp2 অরবিটাল, sp2 অরবিটাল 3টে রয়েছে, sp2 হাইব্রিডাইজড 3টে অরবিটাল রয়েছে, যেটা হচ্ছে 3টে সিগমা বন্ধন করছে। তাহলে এখানে হচ্ছে 3 সিগমা বন্ড হচ্ছে, আর একটা কিন্তু পিওর পি অরবিটাল রয়েছে, যে অরবিটালটা কিন্তু এই রকম পারপেন্ডিকুলার রয়েছে, মানে যে প্লেনটা রয়েছে, এই যে প্লেন রয়েছে, এই প্লেনের সঙ্গে এরকম লম্বালম্বি, মানে এইরকম প্লেনে যদি এরকম বন্ধনগুলো পড়ে থাকে, তাহলে তার সঙ্গে লম্বভাবে এরকম করে রয়েছে। ঠিক আছে, তাহলে এইখানেও যদি একটা কার্বন থাকে, এইখানেও একটা কার্বন রয়েছে, এইখানেও একটা কার্বন রয়েছে, এইখানেও তার পাশেও একটা কার্বন রয়েছে। তাহলে এইগুলোতে সব কি একটা করে এক্সট্রা ইলেকট্রন রয়েছে, কারণ আরো তো একটা এক্সট্রা ইলেকট্রন রয়েছে, তাই না? তাহলে এই যে এক্সট্রা ইলেকট্রনটা, এই এক্সট্রা ইলেকট্রন এই পাশের সঙ্গে এরকম পাই বন্ধন করতে পারে, আবার এই ইলেকট্রন তার পাশের সঙ্গে, এই ইলেকট্রন তার পাশের সঙ্গে, তাহলে এই রকম ভাবে কিন্তু এই ইলেকট্রন গুলো মুভমেন্ট করতে পারে। এই ইলেকট্রন গুলো মুভেবল ইলেকট্রন,
তাহলে পাই বন্ধন সহজে ব্রেক করে ওরা হচ্ছে মুভমেন্ট করতে পারে। তো এই মুভেবল ইলেকট্রন গুলো থাকার জন্য কিন্তু এরা তাপ এবং তড়িতের সুপরিবাহী হয়। ঠিক আছে, তো এরা ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি এরা শো করতে পারে, তড়িতের সুপরিবাহী হয়। এটা খুব ইম্পর্টেন্ট কথা কিন্তু, এবং পি অরবিটালের এই এক্সট্রা ইলেকট্রনের জন্যই কিন্তু এই ইলেকট্রিক্যাল কন্ডাক্টিভিটি দেখাচ্ছে, যেটা হচ্ছে টু পি একটা পিওর অরবিটালে থাকে, হাইব্রিডাইজড হয়নি কিন্তু এখানে হাইব্রিডাইজেশন কিন্তু খেয়াল রাখতে হবে, sp2 হাইব্রিডাইজেশন, sp3 নয় যেটা ডায়মন্ডে হয়েছিল। তো আরেকটা জিনিস হচ্ছে এদের এরকম লেয়ার স্ট্রাকচার রয়েছে, লেয়ার স্ট্রাকচারের জন্য তুমি দেখবে ওর উপরে একটু বল প্রয়োগ করলে, তুমি দেখেছো তো পেন্সিলের সিজকে নিয়ে একটু নিয়ে এরকম করবে, দেখবে খুব পিচ্ছিল টাইপের লাগে না? কেন হয় অ্যাকচুয়ালি, এই যে লেয়ার গুলো রয়েছে এর উপরে বল প্রয়োগ করলে একটা লেয়ার আর একটা লেয়ারের উপরে স্কিড করে গেল, এই লেয়ার এর উপরে দিয়ে স্কিড করে গেল, এই লেয়ার তার উপরে দিয়ে স্কিড করে, তাহলে একটা লেয়ার আর একটা লেয়ারের উপরে এরকম দুর্বল আকর্ষণ বল দিয়ে হচ্ছে ওরা দুর্বল আকর্ষণ বলের দ্বারা ওরা হচ্ছে স্ট্যাক করে রয়েছে। এখানে কি ধরনের আকর্ষণ বল কাজ করে গো? ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল কাজ করে, এখানে লেখা রয়েছে দুর্বল ভ্যান্ডারওয়াল আকর্ষণ বল একটা লেয়ার আরেকটা লেয়ারের মধ্যে কাজ করে। তো ওই জন্য কি হয়, দুর্বল আকর্ষণ বল তাহলে বল প্রয়োগ করার সঙ্গে সঙ্গে সহজে কিন্তু স্কিড করে যায়, ওই জন্য গ্রাফাইট কিন্তু পিচ্ছিল হয়। ঠিক, ছবি দেখে বুঝতে পারছো? এবার তোমাদের এইটাকে এখানে সাম আপ করে দেওয়া রয়েছে, যেটা কিন্তু তোমাদের পরীক্ষার জন্য খুব ভালো করে পড়তে হবে। ঠিক আছে, এখানে আমি এই জিনিসটা লিখে রেখেছি। আজ ওইগুলো কিন্তু ছোট হয়ে গেল। ঠিক আছে, আমি ডায়মন্ড আর এটাকে একটু এদিকে সরিয়ে নিয়ে আসছি, যাতে ওদেরকে বড় করা যায়। ওকে, ইয়েস, ডান। ঠিক আছে, তো এখানে তাহলে ডায়মন্ড আর গ্রাফাইটের কথা এখানে লেখা রয়েছে। গ্রাফাইটের কেসটা আমরা একটু ভালো করে এটা খেয়াল রাখতে হবে আমাদের। এখানে কিন্তু কার্বন গুলো sp2 হাইব্রিডাইজড, আর হচ্ছে ডায়মন্ড কি হয়, গ্রাফাইট কি হয়, পিচ্ছিল হয়, নরম হয়, তাপ ও তড়িতের কিন্তু সুপরিবাহী হয়। ওটা কুপরিবাহী ছিল, এটা কিন্তু সুপরিবাহী হয়। এবং এগুলো হচ্ছে প্ল্যানার অবস্থায় থাকে, কার্বন গুলো কিন্তু প্ল্যান ত্রিকোণীয় সমতলীয় থাকে, এটা কিন্তু ত্রিকোণীয় সমতলীয়, ত্রিকোণীয় সমতলীয়, ইংরেজিতে কি বলা হবে গো? ট্রাইগোনাল প্ল্যানার, ট্রাইগোনাল 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 প্ল্যানার, ট্রাইগোনাল ট্রাইগোনাল প্ল্যানার। ঠিক আছে, তো এইভাবে হচ্ছে থাকে। তো এখানে হাইব্রিডাইজেশন এবং এই স্ট্রাকচার গুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট। নেক্সট, এখানে লাস্ট যে টপিকটা দিয়ে এই ক্লাসটা শেষ করব, সেটা হচ্ছে এইটা, যে এই যে কেলাসের জ্যামিতিক যে আকার, দেখো কেলাস নিয়ে আমরা কিন্তু ফার্দার ডিসকাশন কিন্তু আমাদের এই কেলাস নিয়েই হবে। কেলাসের এই যে জ্যামিতিক আকার, এই কেলাসের জ্যামিতিক আকার রিলেটেড কয়েকটা পদ রয়েছে, সেগুলো একটুখানি তোমাদের একটু জেনে রাখতে হবে। সেটা হচ্ছে ফার্স্ট যেটা রয়েছে সেটা হচ্ছে তল বা ফেস। আমি ধরে নিলাম এটা একটা আমাদের সহজ মডেল, এটা হচ্ছে একটা কেলাস। ঠিক আছে, তো কেলাসের এই যে গঠনকারী কণাগুলো এরকম করে সুন্দর করে এই কর্নারগুলোতে ধরো সাজানো হয়েছে, এখানে একটা বল, এখানে এই যে বলও রয়েছে, এখানে আমরা পরের দিকে মডেল দিয়ে দেখাবো, এখানে একটা বল রয়েছে, এখানে একটা বল, এখানে বল, হ্যাঁ, লাল নীল সবুজে বল, এই বল বল এরকম করে সব রয়েছে। তো এইটা হচ্ছে ধরো সাপোজ একটা কেলাসের ক্ষুদ্রতম রূপ, মানে কেলাস গঠনকারী ক্ষুদ্রতম একক, যেটাকে আমরা একক কোষ বলবো, পরে আমরা ডিসকাস করব। তো এই যে কেলাস গঠনকারী যে কণাগুলো, কেলাস গঠনকারী যে ইউনিট যেটাকে আমরা একক কোষ বলছি, সেইটা দিয়ে আমি তোমাকে পুরো ব্যাপারটা বোঝাচ্ছি। ফেসটা কি জিনিস বা পৃষ্ঠতল কি জিনিস, এইগুলো হচ্ছে পৃষ্ঠতল, এটা হচ্ছে ফেস, এটা হচ্ছে ফেস, এটা হচ্ছে ফেস, এটা ফেস, এটা হচ্ছে ফেস। তাহলে কিউবের ক্ষেত্রে কটা ফেস হবে গো? কিউবের ক্ষেত্রে এটা তো কিউব একটা, মানে যদি সবগুলো সমান ধরে নিই, 1 2 3 4 5 6টা, তাহলে 6টা তল রয়েছে কিউবের ক্ষেত্রে। আর ধার বা কিনারা কোনটা গো? এইটা, বুঝতে পেরেছো? এই যে ফেস, দুটো ফেসের জাংশন পয়েন্ট, দেখো এটা হচ্ছে এজ বা হচ্ছে কিনারা, একটু জাস্ট রিডিং মেরে রাখবে, এগুলো পরীক্ষা আসে না, জেনে রাখতে হবে, এগুলো তোমার পরে কাজে লাগবে, কনসেপ্ট আর এন্ড সি লিখে রাখবে, আর এন্ড সি, রিড এন্ড কনসেপ্ট। আর নেক্সট হচ্ছে আন্তঃপৃষ্ঠীয় কোণ বা ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল কি গো বাবু? এইটা হচ্ছে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, এইটা হচ্ছে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। এটা হচ্ছে একটা, এটা হচ্ছে একটা ফেস, এটা একটা ফেস বা তল, এটা ফেস বলছিলাম না, তাহলে এটাও সেই ফেস, আর এটা একটা ফেস, তাহলে এই যে ফেসের যে মধ্যবর্তী যে অ্যাঙ্গেল, দুটো ফেস, এই ফেস আর এই ফেসের যে মধ্যবর্তী অ্যাঙ্গেল, এইটাকে বলা হচ্ছে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। এই যে এইটা হচ্ছে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল। ঠিক আছে,
এটা হচ্ছে ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল, ঠিক আছে। তাহলে এই ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেলকে, আচ্ছা এই এজ গুলোকে আমরা জেনারেলি হচ্ছে ডিনোট করি এ বি সি দ্বারা ডিনোট করি, কারণ তিনটা অ্যাক্সিস বরাবর তিনটা এজ থাকবে, এক্স অ্যাক্সিস, ওয়াই অ্যাক্সিস আর জেড অ্যাক্সিস বরাবর। আর হচ্ছে আন্তঃপৃষ্ঠীয় কোণ ইন্টারফেসিয়াল অ্যাঙ্গেল গুলোকে আমরা জেনারেলি হচ্ছে আলফা, বিটা আর হচ্ছে গামা দিয়ে ডিনোট করি। আর কেলাস অক্ষ তো বুঝতে পারছো, অ্যাক্সিস দ্বারা হচ্ছে তুমি যদি এই ইউনিটটাকে যদি তুমি রিপ্রেজেন্ট করতে চাও 3D তে, তাহলে কি তোমার তিনটা অ্যাক্সিস লাগবে, একটা এক্স অ্যাক্সিস, তোমাদের দিকে এইটা হচ্ছে ধরো সাপোজ এক্স অ্যাক্সিস, আর এখান থেকে পেছনের দিকে হচ্ছে ওয়াই অ্যাক্সিস, আর এখান থেকে এটা হচ্ছে জেড অ্যাক্সিস। তুমি এইখানেও ধরতে পারো, এইখানেও ধরতে পারো, এক্স ওয়াই আর হচ্ছে জেড। তো তিনটা অ্যাক্সিস লাগবে, এইগুলো দিয়ে হচ্ছে আমি টোটাল রিপ্রেজেন্টেশন করব, এক্স ওয়াই আর হচ্ছে জেড অ্যাক্সিস। তো এগুলো সব রিডিং মারবে, একটু জাস্ট বুঝে নিতে হবে। নেক্সট এবং লাস্ট যেটা রয়েছে সেটা হচ্ছে কেলাস জালক বা হচ্ছে স্পেস ল্যাটিস বা ক্রিস্টাল ল্যাটিসও বলা হয়, স্পেস ল্যাটিস বা হচ্ছে ক্রিস্টাল ল্যাটিস কি জিনিস? দেখো যখন ধরো এই ইউনিট সেলটাকে আমি এখানে রিপ্রেজেন্ট করব, ঠিক আছে, কিভাবে রিপ্রেজেন্ট করব, এইভাবে ধরো আমি সাপোজ রিপ্রেজেন্ট করছি, এখানে এইটাকে আমি এইভাবে রিপ্রেজেন্ট করছি। তোমরা যখন ক্লাসকে আঁকবে এইভাবে এই স্টাইলে হচ্ছে আঁকবে। এইখানে এই কর্নার গুলোতে ধরো সাপোজ এটা কঠিন CO2 এর ক্লাস, ঠিক আছে, তাহলে এখানে কি রয়েছে, এখানে হচ্ছে CO2 রয়েছে, সব জায়গায় CO2 রয়েছে। তাহলে এখানে CO2 যদি থাকে তাহলে তিনটে কোণা থাকবে না? তিনটে কোণা আমি এখানে একটু এঁকে নিই আগে, হ্যাঁ, তিনটে ডিফারেন্ট কালার দিয়ে হচ্ছে CO2 কে এঁকে নিচ্ছি। ধরো সিটা এরকম, এটা হচ্ছে সি, আর ওটা হচ্ছে এইটা, আর একটা ও হচ্ছে এইটা, এটা হচ্ছে CO2, ঠিক আছে। এই CO2 গুলো সব এই কর্নার গুলোতে রয়েছে, আমি এটাকে কপি করে পরপর করে বসিয়ে দিচ্ছি এইখানে। ওই নো দুষ্টুমি। তাহলে এইটাকে এইখানে একটা কপি করে বসিয়ে দিলাম, CO2 এখানে রয়েছে, এইখানে একটা CO2 কে বসিয়ে দিলাম, এইখানে একটা CO2 কে বসিয়ে দিলাম, এইখানে একটা CO2 কে বসিয়ে দিলাম। দেখো সব কর্নার গুলোকে কিন্তু আমি CO2 দ্বারা রিপ্লেস করে দিচ্ছি, এটা হচ্ছে CO2 দ্বারা রিপ্লেস করে দিচ্ছি। কি সুন্দর লাগছে, দারুণ। CO2 দ্বারা রিপ্রেজেন্ট করেছি। তাহলে এটা হলো আমাদের CO2 এর হচ্ছে আহ এটা হচ্ছে আমাদের CO2 এর, এটা হচ্ছে CO2, এটা হচ্ছে CO2, ঠিক, CO2 এর এটা হচ্ছে সলিড CO2, সলিড CO2 ডান, এটা হচ্ছে সলিড CO2। এবার এটাকে আমরা CO2 এর ক্রিস্টাল বলবো। কিন্তু যদি এই রকম আমি রিপ্রেজেন্ট করতে চাই, মানে পুরো জিনিসটা একই রকম থাকবে, পুরো জিনিসটা একই রকম থাকবে, কিন্তু এই যে CO2 গুলো যেগুলো আমরা হচ্ছে এইটা তিনটে দিয়ে এইরকম CO2 দুটোকে আলাদা আলাদা মানে আলাদা আলাদা কালার দিয়ে যেটা রিপ্রেজেন্ট করেছিলাম, যদি এইরকম না করে, যদি এইরকম সিনারিও করি যে আহ এ বাবারে, এ তো সব মুছে যাবে গো। আহ আচ্ছা আমি মুছে আরেকবার করছি। যদি এইরকম আমি রিপ্রেজেন্ট করি যে এই CO2 গুলোকে এইরকম তিনটে বল দিয়ে করবো না, তিনটে কালার দিয়ে করবো না, এদেরকে একটা বিন্দু হিসাবে যদি রিপ্রেজেন্ট করি, তাহলে বিন্দু হিসাবে যদি রিপ্রেজেন্ট করি তাহলে তো আমাকে আবার একবার আঁকতে হবে। হোক ঠিক আছে, এঁকে দিই একবার। আহ এইটা এইটা হচ্ছে এইটা, দেখো একই রকমই থাকবে, কিন্তু এখানে সাইজের একটু এদিক ওদিক হয়ে যেতে পারে, কারণ দুটো আলাদা আলাদা করে আমি আঁকছি। পুরো সেম জিনিসটা থাকলো, কিন্তু CO2 কে আলাদা করে কালার দিয়ে আমি রিপ্রেজেন্ট করব না, প্রত্যেকটা CO2 কে আমি একটা বিন্দু হিসাবে রিপ্রেজেন্ট করব। মানে এই যে CO2টাকে একটা বিন্দু হিসাবে যদি রিপ্রেজেন্ট করি, এই বিন্দু হিসাবে রিপ্রেজেন্ট করব, তাহলে এখানে একটা বিন্দু থাকলো, হ্যাঁ, আর হচ্ছে এইখানে একটা বিন্দু থাকলো, কপি করব এবার, এখানে একটা বিন্দু থাকলো, আহ এই, তাহলে এইটা হচ্ছে একটা বিন্দু থাকলো, হুম, এটা হচ্ছে একটা বিন্দু, এইটা হচ্ছে একটা বিন্দু। সব CO2 গুলোকে আমি আর CO2 হিসাবে লিখছি না, CO2 এই বিন্দুগুলো মানেই কিন্তু CO2। এখানে কি রিপ্রেজেন্ট করার চেষ্টা করছি, যে এই বিন্দুগুলো মানেই কিন্তু এক একটা করছে হচ্ছে CO2। তাহলে যদি এইরকম সিনারিও হয়, এই যে বিন্দুগুলোকে, এগুলো হচ্ছে যদি আমি CO2 হিসাবে যদি রিপ্রেজেন্ট করি, মানে আমি পুরোপুরি CO2 লিখবো না, শুধু বিন্দু হিসাবে যদি CO2 গুলোকে রিপ্রেজেন্ট করি, তখন যে অ্যারেঞ্জমেন্টটা পাবো এটাকে বলা হচ্ছে স্পেস ল্যাটিস বা হচ্ছে কেলাস জালক বা হচ্ছে স্পেস ল্যাটিস বলা হবে। এইটা কিন্তু সলিড CO2 এর ক্রিস্টাল, এটা হচ্ছে তার ক্রিস্টাল,
এটা হচ্ছে তার কেলাস, এটা হচ্ছে কঠিন CO2 এর কেলাস, এটা হচ্ছে কঠিন CO2 এর কেলাস, কঠিন CO2 এর কেলাস, ইংরেজিটা উপরে লিখে দিয়েছি। আর এইটা যেটা, এটা কিন্তু কঠিন CO2 এর কেলাস নয়, কেলাস জালক বলবো বা স্পেস ল্যাটিস বলবো। এটা হচ্ছে সলিড স্পেস ল্যাটিস, এটা হচ্ছে স্পেস ল্যাটিস, ল্যাটিস অফ সলিড CO2। এটা কিন্তু তার কি বলবো গো, কঠিন CO2 এর স্পেস ল্যাটিস বা কেলাস জালক, কঠিন CO2 এর কেলাস জালক, এটা হচ্ছে তার কেলাস জালক। ঠিক আছে, তাহলে কেলাস আর কেলাস জালকের মধ্যে পার্থক্য রয়েছে, বুঝতে পেরেছো ডিফারেন্সটা কোথায় রয়েছে? তাহলে পুরো কেলাসকে, কেলাসের পুরো যে কণাগুলো, কেলাস যে কণাগুলো দ্বারা গঠিত, কেলাস যেই কণাগুলো দ্বারা গঠিত, সেই কণাগুলোকে যদি আমি একটা বিন্দু দ্বারা সূচিত করি, দিয়ে যে অ্যারেঞ্জমেন্টটা পাবো সেটাকে বলা হচ্ছে স্পেস ল্যাটিস বা কেলাস জালক, সরি, হ্যাঁ কেলাস জালক বা স্পেস ল্যাটিস। আর যদি তাদেরকে সেই অ্যাজ ইট ইজ যদি রিপ্রেজেন্ট, তাহলে সেটাকে বলবো হচ্ছে ক্রিস্টাল বলবো। ঠিক আছে, তাহলে স্পেস ল্যাটিস আর হচ্ছে ক্রিস্টালের মধ্যে পার্থক্যটা বুঝতে পেরেছো? তাহলে এটা হচ্ছে একটা শর্ট রিপ্রেজেন্টেশন অফ ক্রিস্টাল। ঠিক, তো এটা একটা সুন্দর করে আমি এক্সাম্পল দিয়ে দিলাম। এই হচ্ছে এখানকার আর একটা জিনিস এখানে বলতে ভুলে গেছি, সেটা হচ্ছে এই যে পয়েন্টগুলো, যে পয়েন্ট দিয়ে আমি হচ্ছে রিপ্রেজেন্ট করলাম, এই পয়েন্টগুলোকে কি বলবো? ল্যাটিস পয়েন্ট বলবো, ল্যাটিস পয়েন্ট, ল্যাটিস পয়েন্ট বলবো, বা বাংলাতে কি বলবো গো, জালক বিন্দু বলবো, জালক বিন্দু বলবো। এদেরকে কি বলবো? ল্যাটিস পয়েন্ট বা হচ্ছে জালক বিন্দু বলবো। ঠিক, তো এই ছিল আমাদের ফার্স্ট লেকচার। হ্যাঁ, একটু প্রথম দিন তো একটু টাইম লেগে গেল, বাট ঠিক আছে। তোমাদের এমনি তো অফলাইনে ক্লাস হলেও তো তোমাদের 2 ঘন্টা ধরো পড়ানো হয়, তো এখানে তো 1 ঘন্টার ভেতরে হয়ে গেল। ফার্স্টে আমাদের একটু ইন্ট্রো ছিল। আই হোপ ক্লাসটা তোমাদের খুব ভালো লাগবে এবং তোমরা সবকিছু জিনিস বুঝতে পেরেছো। আর যদি তো কিছু কোয়ারিজ থাকে তো অবভিয়াসলি আমাদের তো ইন্টারাকশন হবে, আমাদের ডাউট ক্লিয়ারিং এর তো ক্লাস থাকবে, কোনো অসুবিধা আই থিঙ্ক হবে না। ঠিক আছে, আর ক্লাস কেমন লাগছে অবশ্যই যখন ফিডব্যাক দেবে, অবশ্যই আমাদের ভিডিও কনফারেন্স যখন হবে সেখানে অবশ্যই জানাবে, এবং তোমরা মেলও আমাকে পাঠাতে পারো। ঠিক আছে, আর পড়াগুলো কিন্তু সুন্দর করে করে নেবে। সামনে নেই বলে পড়া করবে না, ক্লাসে এলে তো আমি পিটাতাম, সামনে আমার লাঠি রয়েছে, কিন্তু এখানে তো আমি পিটাতে পারবো না। কিন্তু অবভিয়াসলি বাবু একটু দায়িত্ব নিয়ে প্লিজ ক্লাসগুলো করে নেবে, না হলে তোমাদেরই সমস্যা হবে। যখন যেই ক্লাসটা আপলোড হচ্ছে সেই ক্লাসটা তখন করে নেবে, না হলে তোমাদেরই পড়াটা পিছিয়ে যাবে। পড়া পরে জমে গেলে পড়াগুলো করতে অসুবিধা হবে। এরপরে আরেকটা ক্লাস হবে, তারপরে অ্যাসাইনমেন্ট আসবে, তার সলিউশন গুলো করতে হবে, সুন্দর করে লিখতে হবে, তবে গিয়ে তো ভালো রেজাল্ট হবে না। তাহলে এই অবধি আজকে ক্লাসটা থাকলো, পরের ক্লাসে আবার দেখা হবে। চলো, টাটা।